আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো গণিত ফার্স্ট পার্টে তোমাদের রেসপন্স অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ। তো গণিত দ্বিতীয় পত্রে আমরা যাবি এ স্ট্যান্ডার্ড অনেকগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আসছি। তো এই এমসিকিউগুলোর মধ্যে তোমরা ইনশাআল্লাহ সবগুলাই কমন পাবা। এখান থেকে প্রায় 80 থেকে 90% প্রশ্ন তুমি কমন পাবা, অর্থাৎ টাইপ কমন পাবা। এখানে হুবহু প্রশ্ন কমন আসতে পারে দুই একটা, বাট এখান থেকে প্রশ্ন টাইপ তুমি মোস্টলি কমন পাবা, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো সলভ করলে আমাদের সাথে সাথে যদি ক্লাসটা দেখো, তোমার রিভিশনটাও হয়ে যাচ্ছে এবং তুমি কিন্তু সাজেশনও পেয়ে যাচ্ছ। তো এই জন্য আমি এক্সট্রা করে আলাদা সাজেশন দেই নাই, আমি চাইলাম যে তোমাদের একটা ক্লাস আকারে দিয়ে দিই। আমি চাইলে তোমাদের সাজেশন দিতে পারতাম, এটা তোমরা পড়তা কি পড়তা না, বাট কি পড়তা বুঝতেছে না, তো এর জন্য ক্লাসটা দিয়ে দিচ্ছি, যার ফলে তুমি সাজেশনও পাচ্ছ, এমসিকিউ গুলো সলভ হয়ে যাচ্ছে, তোমার রিভিশনটাও হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখো এবং অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই সাপোর্ট দিও, যেন আমি উৎসাহ পাই, ঠিক আছে? আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই জানার, সমস্যা নেই, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, আমার ভুল হইতে পারে, ঠিক আছে? আর আমাদের এই যে পিডিএফটা, এটা তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টেও পিন করা থাকবে, সেখানে যুক্ত হয়ে যাবা, এটার পিডিএফ তোমরা পেয়ে যাবা, ঠিক আছে, ক্লাস শেষে। আচ্ছা চলো আমরা কথা না বলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো এখানে কিন্তু এমসিকিউ গুলো একটু ইয়ার ওয়াইজ সাজানো আছে, অর্থাৎ তুমি অধ্যায় ভিত্তিক পাবা না প্রথম পত্রের মতো, এটা তাড়াহুড়ার জন্য এরকম হয়ে গেছে, ঠিক আছে? তো সমস্যা নেই, একটু কর্পোরেট করলে তোমরা পেয়ে যাবে। দেখো প্রথম যে প্রশ্ন ভাই, আর্গুমেন্ট। তুমি হচ্ছে যাবিতে আর্গুমেন্ট টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা 3 স্টার না 5 স্টার দিয়ে রাখো। আর্গুমেন্ট টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আর্গুমেন্টের সকল সূত্রগুলো তোমরা ভালো করে দেখবা, ঠিক আছে? আর্গুমেন্টটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা যে কোনো শিফটে তুমি পাবাই, আবার প্রত্যেকটা শিফটে কিন্তু আসতে পারে। তো আর্গুমেন্ট টপিকটা খুব ভালো করে এখানে বুঝে নিবা, ঠিক আছে? আর্গুমেন্ট খুবই ইজি জিনিস, জাস্ট কোন চতুর্ভাগে কি হবে এটাই তোমাকে বুঝতে হবে। দেখো আমাদের এখানে আর্গুমেন্ট কত, আর্গুমেন্টের যে নর্মাল যে সূত্র সেটা কি থাকে বলতো? আমরা জানি যে tan ইনভার্স y বাই এক্স। এখন এটা ডিপেন্ড করে কোন কোন চতুর্ভাগে কি কি হতে পারে, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে, আমি সূত্রগুলো লিখে দিই। দ্বিতীয় চতুর্ভাগে যদি বলে, এটা দ্বিতীয় চতুর্ভাগে যদি বলে, তাহলে আমি দ্বিতীয় চতুর্ভাগে কি পাবো? পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স। দেখো মডুলাস দিছি না, তুমি মানটাকে এখানে নেগেটিভ থাকলেও পজিটিভ নিবা, ঠিক আছে? পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স। তারপর যদি তৃতীয় চতুর্ভাগে বলে, তাহলে আমি কি পাবো? পাবো হচ্ছে পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স। তারপর চতুর্থ চতুর্ভাগে যদি বলে তোমাকে, তাহলে কি পাবা? মাইনাস tan ইনভার্স y বাই এক্স, ঠিক আছে? এই সূত্রগুলো তোমার জাস্ট লাগবে। দেখো তো আমাদের এখানে মাইনাস মাইনাস দুইটাই মাইনাস মাইনাস, অর্থাৎ ভুজও মাইনাস কোটিও মাইনাস, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা কোন চতুর্ভাগে হবে বলতো? এটা কিন্তু আমাদের থার্ড চতুর্ভাগে, ঠিক আছে? তৃতীয় চতুর্ভাগে। তাহলে তৃতীয় চতুর্ভাগের সূত্র আমি কি দেখলাম? তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্টটা কি হবে বলতো? আর্গুমেন্টটা কি হবে? আর্গুমেন্টটা আমি দেখতে পাচ্ছি আমাদের থিটা, এর ভ্যালুটা হবে কত? 3 নম্বর চতুর্ভাগে পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স। তাহলে দেখো পাই প্লাস আমি লিখলাম পাই প্লাস tan ইনভার্স, অবশ্যই মানটা কি নিবা? পজিটিভ নিবা। দেখো 2 2, তাহলে আমি 2/2 নিয়ে নিলাম, 2/2, ঠিক আছে? তাহলে কি হলো 1, তার মানে কত? পাই বাই 4 হচ্ছে, তাহলে পাই প্লাস হচ্ছে পাই বাই 4, ব্যাস যোগ করে দাও, ক্যালকুলেশন করে দিয়ে মান পেয়ে যাবা। দেখো লসাগু করলে কত? 4 পাই প্লাস পাই মানে কত? 5 পাই বাই 4 অ্যান্সার, 5 পাই বাই 4। তো 5 পাই বাই 4 কই আছে? দেখো তো আমাদের সি নাম্বার আছে, তো এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো ইজিলি তুমি কিন্তু জাস্ট সূত্রগুলো জানলে আর্গুমেন্টের সবগুলা পেরে যাবা, ঠিক আছে? জাস্ট কোন চতুর্ভাগে কি হবে সূত্রগুলো মনে রাখবা। আর এই যে এটা দ্বারা কোন চতুর্ভাগ বোঝায়, মাইনাস মানে তৃতীয় চতুর্ভাগ, ঠিক আছে? তো এগুলো একটু বুঝবা কোন চতুর্ভাগে কোনটা থাকে। এরপর আসো আমাদের যদি এই টাইপটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ, জটিল সংখ্যার ক্ষেত্রে এই টাইপটা অনেকবার আসছে, এই টাইপটা একটা বুঝলে তুমি পারবা। দেখো এখানে আমার কিন্তু উপরে একটা, দেখো এটা আছে কেমন? এটা আছে হচ্ছে আমাদের এই যে উপরেও একটা জটিল সংখ্যা, নিচেও একটা জটিল সংখ্যা। তো এটাকে আমার কনভার্ট করে একটা জটিল সংখ্যায় কনভার্ট করতে হবে। একটা জটিল সংখ্যা মানে কি? যেখানে একটাই বাস্তব পার্ট থাকবে এবং একটাই আমাদের কি কমপ্লেক্স পার্ট থাকবে, তাই না? বাট এখানে দেখো উপরেও জটিল সংখ্যা, নিচেও জটিল সংখ্যা, তো এরকম কিন্তু রাখা যাবে না, ঠিক আছে? তাহলে এই প্রসিডিউরটা আমরা কিভাবে সলভ করবো? দেখো আমাদের প্রশ্ন দেখি আমাদের কি কি দেওয়া আছে, দেখো তো 2 প্লাস হচ্ছে 3i, আর নিচে কি দেওয়া আছে? নিচে দেওয়া আছে 2 মাইনাস i, ঠিক আছে? তো নিচে যেটা থাকবে তার অনুবন্ধী পার্ট দিয়ে আমরা গুণ করে দেব, নিচে যেটা থাকবে তার অনুবন্ধী পার্ট দিয়ে আমরা গুণ করে দিব, ঠিক আছে? তাহলে অনুবন্ধী পার্টটা কি ভাইয়া? যদি দেখো z, এটা ইকুয়াল যদি আমাদের a প্লাস ib হয়, তাহলে আমাদের জেড বার, এই জেড বার সমান হয়ে যাবে আই এর সহগটা চিহ্ন, আই এর সহগের চিহ্ন চেঞ্জ, তার মানে কি a মাইনাস আইবি। এবং তুমি যদি জেড এবং জেড বার গুণ করো, একটা জটিল এবং তার অনুবন্ধীতে গুণ করলে কি পাওয়া যাবে? a স্কয়ার প্লাস b স্কয়ার, মনে রাখবা a স্কয়ার প্লাস b স্কয়ার, জাস্ট এই সূত্র বসাই দেবো, ঠিক আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার, ওকে? কারণ কি বলতো? কারণ কিন্তু i স্কয়ার এই মানটা কত হবে? -1, যখন তোমার গুণফলের সাথে মাইনাস হয়ে, যেমন মনে করো আমি এই যে 3 আই স্কোয়ার মানে কি বলতো? -3, ঠিক আছে? জাস্ট এক্সাম্পল দিলাম। তার মানে আই স্কোয়ার থাকলে কি চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাসের সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি করব, উভয় পক্ষে 2 মাইনাস আই আছে নিচে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে কি লাগবে? অর্থাৎ আমরা জটিল পার্টটা বাদ দিব, তার মানে কি এর অনুবন্ধী দিয়ে গুণ করলে জটিল পার্টটা কিন্তু বাদ হয়ে যাবে। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে কি জটিল আছে? নাই। তো এটাই আমাদের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো 2 প্লাস আই, এটা দিয়ে আমরা কি লব এবং হরকে গুণ করে নিলাম, 2 প্লাস 3i। আর নিচে কি পাচ্ছি? নিচে পাচ্ছি হচ্ছে দেখো, দেখো গুণ করলে কি হচ্ছে? a স্কয়ার প্লাস b স্কয়ার না, তার মানে 2 এর উপর স্কয়ার যোগ হচ্ছে কি 1 স্কয়ার, ঠিক আছে?
তো এবার কি উপরে গুণ করে দাও, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে দেখো 4 পাইলাম, এখানে কত পাইলাম 6i পাইলাম, ঠিক আছে। তারপর দেখো i দিয়ে গুণ করলে কি হচ্ছে প্লাস 2i, তারপর দেখো i গুণ করলে কি i স্কয়ার, আর 3 কে 3, তাহলে বুঝছো 3i স্কয়ার মানে কি -3 হবে না, এই যে -3 দিয়ে দিলাম, ঠিক আছে, ডিভাইড বাই দেখো 3। তো এবার আমার কাজ কি উপরে বাস্তব পার্ট আর আমাদের যে অবাস্তব পার্টটা সেটাকে আলাদা করে নেব, কাল্পনিক অংশ আলাদা করে নেব। তাহলে 4 আর 3 বিয়োগ করলে কত 1 থাকে, আর এই যে 6 আর 2 যোগ করলে কত হবে 8i হয়ে গেল ডিভাইড বাই 3। তো এবার আমার কি করবে, এটাকে আংশিক ভগ্নাংশে ভাগ করে দাও, দেখো এটাকে লেখা যায় 1/3 প্লাস হচ্ছে 8/3i। দেখো তো এখন আমাদের কয়টা জটিল সংখ্যা, একটাই বাস্তব পার্ট এবং একটাই অবাস্তব পার্ট, তাই না? তাহলে এটা কি একটা জটিল সংখ্যায় কনভার্ট হয়ে গেল না, ছিল কিন্তু z1/z2, আমরা কি করলাম z এ কনভার্ট করলাম। তো এটাই হচ্ছে প্রথম পার্টটা কি বাস্তব মানে p, এবং এটা কি আমাদের অবাস্তব মানে q। তো তোমাকে যদি p এর মান আর q এর মান বের করতে হলে পারবা না, এখন p এর মান কত হচ্ছে 1/3 এবং q এর মানটা কত হচ্ছে, q এর মানটা হয়ে যাচ্ছে 8/3। কারণ কি বলছে দেখো p প্লাস iq, অর্থাৎ বাস্তব পার্টটা কি p এবং আমাদের যে কাল্পনিক i এর সহগটা q। এবার তোমাকে বলতে পারে p প্লাস q বের করো, p স্কয়ার প্লাস q স্কয়ার, যা খুশি বের করতে বলো, সমস্যা নেই, আমি জাস্ট p এবং q পেয়ে গেছি। তো তোমাকে জাস্ট q বলছে না, অনেক সময় দেখবে যে বলবে যে p প্লাস q ইকুয়াল টু হোয়াট, p প্লাস q ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। তো সমস্যা নেই, p আর q তো পেয়ে গেছো, দুইটা যোগ করলে মান পেয়ে যাবা, অর্থাৎ কনসেপ্টটা সেম, জাস্ট প্রশ্ন একটু ঘুরায় পেঁচায় দিতে পারে, মনে রাখবা, ঠিক আছে। যদি এমন থাকে কি করবা, নিচে যেটা আছে তার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ, নিচে যা আছে তার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করে উপরে কি করবা জটিল পার্টটা আলাদা এবং বাস্তব পার্টটা আলাদা করে দেখো নিচে যেটা আছে ওটার কি আংশিক ভগ্নাংশে রূপান্তর করলে মান পেয়ে যাবা। খুবই ইম্পর্টেন্ট 3 স্টার টপিক, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে মূলের প্রকৃতি, ভাই এটাও গুরুত্বপূর্ণ। বহুপদীর যদি বলি, বহুপদী থেকে মূলের প্রকৃতিটা আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তার মধ্যে হচ্ছে মূলের প্রকৃতি থেকে আসার সম্ভাবনা হচ্ছে বেশি তোমার হচ্ছে সমান মূল, ঠিক আছে, সমান মূল। 2 নাম্বার হচ্ছে জটিল মূল, সমান বা পূর্ণবর্গ, ঠিক আছে, দুইটার ক্ষেত্রে শর্ত একই, সমান বা পূর্ণবর্গ এবং জটিল, এই দুইটা কনসেপ্ট থেকে বেশি প্রশ্ন আসে, ঠিক আছে। তাহলে সমান হইলে কি হবে বলতো, সমান বা পূর্ণবর্গ হইলে আমাদের যে নিশ্চয় সেটা b স্কয়ার মাইনাস 4ac এটার মান কি হবে 0 হবে, এবং জটিল সংখ্যা হইলে কি হবে b স্কয়ার মাইনাস 4ac এই মানটা কি হবে নেগেটিভ, অর্থাৎ 0 থেকে ছোট হবে। এই দুইটা কনসেপ্ট থেকে প্রশ্ন আসে বেশি, ঠিক আছে। তো এটা মনে রাখবা। তাহলে দেখো এখানে আমাদের সমীকরণ দেওয়া আছে, বলছে মূলের প্রকৃতি, তাহলে আমাদের অবশ্যই নিশ্চয়ক বের করতে হবে। তাহলে এখানে নিশ্চয়ক মানে কি b স্কয়ার মাইনাস 4ac, দেখো তো a কত, এখানে a হচ্ছে 1, b হচ্ছে 1, c হচ্ছে 1, তাই না। তাহলে b স্কয়ার মাইনাস 4ac কি হবে, b স্কয়ার মাইনাস 4ac এটা সমান কত, যে b মানে কত 1 মাইনাস 4ac তার মানে আলটিমেটলি 4, তাহলে দেখো -3 মানটা কি অবশ্যই 0 থেকে ছোট না। তাহলে আমি কি পাবো এখানে জটিল মূল পাবো, কি পাবো জটিল মূল পাবো। তাহলে অ্যানসার কত বলো তো, অ্যানসার হচ্ছে আমাদের জটিল মূল, ঠিক আছে। অবাস্তব অসমান এটা কি হবে জটিল মূল, বা কি বলো এটাকে অবাস্তব বলা হয়, কি বলা হয় অবাস্তব, কি বলা হবে অবাস্তব অসমান, ঠিক আছে। জটিল মূলগুলো অবশ্যই অবাস্তব এবং অসমান হবে, ঠিক আছে। তাহলে কি হবে সি নাম্বারটা রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটা কি বলছে, কে এর মান কত হলে তোমাকে x স্কয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস k ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের মূল দুটি সমান হবে। এই যে মূল দুটি সমান হবে, তাহলে সমান হইলে আমরা কি জানি, সমান হইলে কি হবে বলতো, সমান হলে আমাদের b স্কয়ার মাইনাস 4ac এটা কি হবে 0 হবে। তাহলে তোমাকে b a এবং c এগুলো আইডেন্টিফাই করতে হবে। দেখো সমীকরণটা কিন্তু অগোছালো আছে, অগোছালো বলতে কি এখানে x পার্ট আছে, আবার কি k দিয়ে এটাকে গুণ করলে এখানে একটা x এর মান পাবো। তো সবগুলা x কে একদিকে নিতে হবে, আর এই যে 1 আছে এখানে কনস্ট্যান্ট, এখানে দেখো k প্লাস 1 গুণ করলে কি k থাকে কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট আর x এর সবগুলা একদিকে করে নেব, একটু সাজাইতে হবে, তাই না, সমীকরণটা একটু সাজাইতে হবে। তো দেখো x স্কয়ার মাইনাস 6x প্লাস কি হচ্ছে দেখো তো kx, ঠিক আছে। তারপর দেখো আমরা কি পাচ্ছি, তারপর পাচ্ছি হচ্ছে প্লাস k মাইনাস 1 ইকুয়াল কত 0, ঠিক আছে। এই ভ্যালুগুলো কিন্তু পেয়ে গেলাম। তো এখন আমাদের কাজ কি দেখো, x স্কয়ার প্লাস x যদি কমন নেই, তাহলে প্লাস x কমন নিলে কি পাচ্ছি বলতো k মাইনাস 6 পাচ্ছি না, k মাইনাস 6, আচ্ছা k মাইনাস 6 প্লাস 1 যদি কমন নেই, বা এখান থেকে আর কি আলাদা পার্ট করে নিলাম, c এর মানটা আলাদা করে নিলাম, তাহলে দেখো আমাদের জন্য সুবিধা হবে। তাহলে এখান থেকে দেখো আমি কি পেলাম, a এর মান কত পেলাম, দেখো তো a কিছু না মানে কি 1 আছে, a এর মান এখানে পেলাম। তাহলে এই পার্টটা কত, এই পার্টটা হচ্ছে b, আর এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে c, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে আমাদের c। তাহলে এখানে কত, এখানে কিন্তু 1 আছে, এটা তো আবার অন্যরকম হয়ে গেল, এটা কি হবে 1 হবে, ঠিক আছে। এটা হচ্ছে k মাইনাস 1, ঠিক আছে। তো এই যে পার্টগুলো এগুলো আমরা ভাগ করে নিলাম। তো এখন আমরা কি করব, b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 এটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো b স্কয়ার মানে কি, b স্কয়ার মানে k মাইনাস 6 এটার উপর হোল স্কয়ার না, সেখানে তোমার হচ্ছে হ্যাঁ kx, সরি এখানে 2kx হবে, বুঝছো। দেখো k দিয়ে 2 কে গুণ করে তাহলে 2kx হবে, এখানে 2 হবে, এখানে একটা 2 হবে। তাহলে এখানে আমাদের কি হলো তো, x হলো 2k মাইনাস 6, 2k মাইনাস 6 হোল স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 4ac মাইনাস 4 ইনটু a কত, a হচ্ছে 1
আর সি কত, সি হচ্ছে কে মাইনাস ওয়ান ইকুয়াল কত 0। তাহলে এবার দেখো আমরা যদি এ মাইনাস বলছে সূত্র করি, তাহলে কি হচ্ছে 4 কে স্কোয়ার মাইনাস 6 দুগুণে কত 12, 12 দুগুণে 24 কে প্লাস হচ্ছে 36, হ্যাঁ 36 মাইনাস দেখো 4 কে মাইনাস হচ্ছে প্লাস 4 ইকুয়াল কত 0। ঠিক আছে, তাহলে এই পার্টটা আমরা পাইলাম। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি 4 কে স্কোয়ার মাইনাস 24 মাইনাস 4 কে, তার মানে কত এখানে 28 কে, 28 কে আর দেখো 36 আর 4 কত 40 হয়ে যায়, তাই না? 40 ইকুয়াল 0। তো আমি কিন্তু চাইলে এটা 4 কমন নিতে পারি, তাই না? 4 কমন নিলে কি হচ্ছে আমার মানটা ছোট হয়ে যাচ্ছে, আমাদের ক্যালকুলেশন করা ইজি হবে। কে স্কোয়ার মাইনাস হচ্ছে 4 7 28, হ্যাঁ প্লাস হচ্ছে 10 ইকুয়াল কত 0। তাহলে দেখো আমরা কি জানি যোগ বিয়োগ করলে মাঝখানেরটা এবং গুণ করলে কি শেষেরটা হবে। তাহলে কোনটা 5 আর 2 যোগ করলে কি 10 হয় না? সরি 5 আর 2 গুণ করলে কি 10 হয় এবং 5 আর 2 যোগ করলে 7 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 এবং 2 কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো কে স্কোয়ার মাইনাস হচ্ছে 5x মাইনাস 2, সরি এখানে x না এখানে কে দেওয়া, ঠিক আছে 5k মাইনাস দেখো 2k প্লাস হচ্ছে 10। তাহলে পূর্ণ আমাদের কি মিললাম উৎপাদক যোগ বিয়োগ করলে কি মাঝখানেরটা গুণ করলে শেষটা, দেখো মাইনাস 7x মাইনাস প্লাস যোগ করলে 10 হয়ে গেল। তাহলে এখান থেকে কিন্তু অ্যান্সার চলে আসে k মাইনাস 5 ইন্টু k মাইনাস 2 ইকুয়াল কত 0। তাহলে তুমি এখানে k এর মান কয়টা পাচ্ছ? k এর মান দুইটা পাচ্ছ না? তাহলে k এর মান হয় k মাইনাস 5 ইকুয়াল 0, অতএব k ইকুয়াল টু 5, অথবা k মাইনাস 2 ইকুয়াল 0, অথবা k ইকুয়াল টু কত 2। তাহলে k এর মান কত 2 অথবা 5, 2 অথবা 5 হচ্ছে অ্যান্সার। তো 2 অথবা 5 কই আছে দেখো তো বি নাম্বারে। তো এইভাবে আমাদের সমীকরণ সমাধান করতে হবে। তো তোমার কাছে মনে হচ্ছে ভাই এটা তো সময় লাগছে, হ্যাঁ সময় লাগতেছে। তুমি যখন বাসায় 2 একবার এটা প্র্যাকটিস করবে না, তখন তোমার কি নখদর্পণে চলে আসবে। ঠিক আছে, সেম টাইপের প্রশ্ন আসবে, জাস্ট একটু 2 একবার প্র্যাকটিস করো। এখানে আমি বুঝাচ্ছি যার কারণে সময় লাগতেছে। তুমি যখন বাসায় নিজে সলভ করবা, তুমি তো আর এতগুলা লাইন করবা না, এতগুলো লাইন স্কিপ করবা, কারণ এখানে সবাই তো আর তোমার মতো বুঝতেছে না, কেউ একটু দুর্বল থাকতে পারে। তো সবার জন্য কিন্তু ভেঙে ভেঙে আমাদের করানো লাগে। ঠিক আছে, এরপরে দেখো tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 এর মান কত। তো আমাদের যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র থেকে কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, tan ইনভার্স y এটা সমান কত আমি লিখতে পারি, এটা সূত্র তো তোমরা সবাই জানো, কি হলো তো সূত্রটা tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস xy। ঠিক আছে, তো এই সূত্রগুলো আমরা এখানে অ্যাপ্লাই করে মানটা বের করব। তাহলে দেখো কি আসছে, tan ইনভার্স x প্লাস y তার মানে কি 1/2 প্লাস হচ্ছে 1/3 ডিভাইড বাই 1 মাইনাস 1/2 ইন্টু হচ্ছে 1/3। ঠিক আছে, তাহলে চলো ক্যালকুলেশন করি কি হচ্ছে। tan ইনভার্স যোগ দেখো 3 দুগুণে 6, তাহলে কি হচ্ছে এখানে 3 পাচ্ছে এখানে 2, তার মানে কি 5/6 ডিভাইড বাই দেখো এখানে লসাগু কত, 2টা গুণ করলে 6, 6 মাইনাস 6 কে 6 মাইনাস 1 মানে কত, এখানেও 5/6। তাহলে কি দুইটা একই জিনিস না? তাহলে কি হলো tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এর মান কত π/4। তাহলে অ্যান্সার কত হবে π/4। π/4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, এ নাম্বারটা। পরবর্তী প্রশ্ন দেখো 3p এবং 2p বল দ্বয়ের লব্ধি যদি r হয়, প্রথম বলকে দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। প্রথম বল দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। এই যে তুমি বল দ্বয়কে যদি n গুণ করো, বল দ্বয়কে যদি n গুণ করো, হ্যাঁ, এবং লব্ধির মানও যদি n গুণ হয়, লব্ধির মানও যদি n গুণ হয়, তাহলে মনে রাখবা বল দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে 120 ডিগ্রি। ঠিক আছে, কি হবে যদি বলকে তুমি n গুণ করো, লব্ধিও যদি ঠিক সেম n গুণই হয়, তাহলে অন্তর্গত কোণ কত হবে 120 ডিগ্রি। শর্টকাট মনে রাখবা, এটা তুমি ম্যাথ করতে গেলে অনেক বড় হয়ে যাবে, এত সময় তোমার হাতে নাই। জাস্ট কনসিডার মনে রাখবা, যদি বলকে দ্বিগুণ করা হয়, লব্ধি যদি দ্বিগুণ হয়, বা বলকে 3 গুণ করলাম লব্ধি 3 গুণ হইলো, অর্থাৎ যত গুণ করলাম লব্ধি তত গুণ হইলো, তাহলে অন্তর্গত কোণ কত হবে 120 ডিগ্রি। আবার যদি দুইটা বল সমান, ঠিক আছে, এবং এদের লব্ধিও সমান, দুইটা বল সমান এবং এদের লব্ধিও সমান, তখনও কি মধ্যবর্তী কোণ কত হবে 120 ডিগ্রি। বা তোমাকে দেওয়া আছে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি এবং দুইটা বল হচ্ছে সমান, তাহলে দুইটা বল যখন সমান হবে তখন এদের লব্ধিটাও কি হবে সমান হবে। ঠিক আছে, লব্ধিটাও কি হবে সমান হবে, বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো, একটি বুলেট কোন লক্ষ্য বস্তুতে 3 সেন্টিমিটার ভেদ করলে অর্ধেক বেগ হারায়, বুলেটটি আরো কতটা ভেদ করবে? অর্থাৎ বুলেট যখন লক্ষ্য বস্তুতে গেল তখন 3 সেন্টিমিটার গেল, ঠিক আছে, একটা এই যে 3 সেন্টিমিটার যাওয়ার পরে কি করলো, তার বেগটা অর্ধেক হয়ে গেল, বেগ কি হলো অর্ধেক হয়ে গেল, ভেঙে গেল কি হাফ হয়ে গেল। তাহলে বুলেটটি আর কত ভেদ করবে? তাহলে দেখো বুলেটের বেগ যদি 1/n গুণ হয়, বেগ যদি 1/n গুণ হয়, তাহলে পরবর্তী যে দূরত্ব h ড্যাশের মান কত হবে h ডিভাইড বাই n স্কয়ার মাইনাস 1। তাহলে দেখো বেগের মান কত হয়েছে 1/2 হয়ে গেছে, বেগের মান কত হয়েছে দেখো v ড্যাশ, এটার মান কত হয়ে গেল 1/2 গুণ হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এখানে n এর মানটা কত, এই যে এটা হচ্ছে n না, এটা হচ্ছে n, তাহলে n এর মান কত পাইছি, n এর মান পাইছি 2। তাহলে আমাদের h ড্যাশের মানটা কত হবে, অতএব h ড্যাশের মানটা কত বলো তো, h ড্যাশ এটা কত হবে h ডিভাইড বাই n স্কয়ার মাইনাস 1।
তার মানে কি এস এর মান কত 3 সেন্টিমিটার ডিভাইড বাই দেখো 4 মাইনাস 1 তার মানে কত 3/3 মানে কত 1 সেন্টিমিটার। তাহলে আর কতটুকু যাবে, সে আর 1 সেন্টিমিটার যাবে, কতটুকু যাবে 1 সেন্টিমিটার। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, অবশ্যই কনসেপ্টটা মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে একটা বুলেট লক্ষ্যবস্তুতে যাওয়ার সময় যদি 1/n গুণ বেগ হারায় তাহলে বুলেটটি কতটুকু ভেদ করবে, s ড্যাশ ইকুয়াল টু s/n স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। সূত্রটা শর্টকাটটা মনে রাখবা। পরবর্তী প্রশ্ন দেখো 2 - 2i, দেখো মুখ্য আর্গুমেন্ট দেখছো আবার আসছে, তাহলে গুরুত্বপূর্ণ না, আর্গুমেন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এটা কি আমি দেখতে পাচ্ছি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে, দেখো x মাইনাস ওয়াই, এটা কি চতুর্থ চতুর্ভাগে, এটা কি বলছে চতুর্থ চতুর্ভাগে, তোমাকে বুঝতে হবে এটা কোন চতুর্ভাগে। তাহলে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কি জানতাম, আর্গুমেন্টটা কি ছিল চতুর্থ চতুর্ভাগে মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই x। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 2 2 আছে, তার মানে কি tan ইনভার্স 1 হবে, tan ইনভার্স 1 এর মান কত π/4, তার মানে মাইনাস π/4, ঠিক আছে। দেখো মাইনাস π/4 আছে, आंसर বি নম্বরে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো ওমেগা, এই ওমেগা যদি এককের একটি জটিল ঘনমূল হয় তাহলে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা, এটা দুইটার গুণফলের মানটা কত, যখনই এরকম দেওয়া থাকবে তখনই তোমাকে দুইটা মান মনে রাখতে হবে, একটা হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার, এটা সমান কত 0 হবে, এবং তোমার হচ্ছে ওমেগা কিউব এটা সমান কত হবে 1, এই ভ্যালু দুইটা জানতে হবে। দেখো এই যে এই মানটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি এখান থেকে যে কোনো মান বের করতে পারো। দেখো যে কোনো দুইটার যোগফল অপরটার কি বিয়োগফলের সমান, তাই না। মাইনাস দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার এর সমান কি লেখা যায় মাইনাস ওমেগা, আবার 1 প্লাস ওমেগা এটা সমান কি লেখা যায় মাইনাস ওমেগা স্কয়ার, ঠিক আছে না। তো এই যে ভ্যালুগুলা এইগুলা কিন্তু আমার লাগবে, এখান থেকে আমি কি এই দুইটা মান আমি পাবো। আর ওমেগা কিউব ইকুয়াল টু 1, এই কয়টা মান যখনই আমাদের ওমেগা রিলেটেড প্রশ্ন দিবে তখনই কিন্তু আমরা এগুলা বের করবো, ঠিক আছে। তারপর দেখো ওমেগার পাওয়ার যদি কি 3 এর গুণিতক হয় তাহলে এটার মান কত 1 হবে। আবার ওমেগার পাওয়ার যদি 3 এর গুণিতক বাদ দিয়ে যা থাকবে অবশিষ্ট পাওয়ার কি সেটাই, ঠিক আছে, অবশিষ্ট পাওয়ার সেটাই, ঠিক আছে। যেমন আমি তোমাকে যদি বলি ওমেগা 27, এই 27 কি 3 এর গুণিতক না, তাহলে এটা কি হবে 1 হয়ে যাবে। আবার যদি তোমাকে বলে ওমেগা টু দি পাওয়ার 28 মানে কি, দেখো 27 পর্যন্ত কি ওমেগা, তাহলে ওমেগা টু দি পাওয়ার 27 যোগ 1 তুমি লিখতে পারো, তাহলে পাওয়ার নেক্সট পাওয়ার কত হবে 1 হবে, কারণ ওমেগা কিউবের মান তো 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু ওমেগা অ্যান্সার হয়ে যাবে। তো এরকম সিরিজ থাকলে আমরা পরবর্তীতে দেখবো, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে অ্যান্সার করবো দেখো, তাহলে প্রথমে আবার কি দেওয়া আছে 1 মাইনাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার ইনটু 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4। তো তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে এটাকে মানে ছোট করা যাচ্ছে কিনা, ছোট কবে কোনোভাবে করা যায় কিনা। দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কিন্তু তুমি জানো মাইনাস ওমেগা, দেখো এখানে কিন্তু 1 আর এই যে প্লাস ওমেগা স্কয়ার আছে, তাহলে আমি যদি ট্রিক করে যদি 1 প্লাস ওমেগা স্কয়ার আলাদা করি মাইনাস ওমেগা লিখলাম, ঠিক আছে। আবার দেখো এখানে 1 মাইনাস ওমেগা স্কয়ার মানে কিন্তু সূত্র নাই, কিন্তু 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, এই যে ওমেগা টু দি পাওয়ার 4 এটাকে তুমি চাইলে কিন্তু ওমেগা কিউব ইনটু ওমেগা লিখতে পারো, ঠিক আছে। দেখো তো একই জিনিস না, পাওয়ার বারে যোগ হলে ওমেগা টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে দেখো আমি কি করলাম 1 প্লাস ওমেগা কিউব ইনটু ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার। তো আমার কি এখান থেকে আমি এই যে জানো এই যে আমাদের ফর্মুলাগুলো এটা আমি অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কি মাইনাস ওমেগা না, তাহলে এখানে মাইনাস ওমেগা লিখলাম, মাইনাস ওমেগা আগে থেকে ছিল, ইনটু 1 প্লাস ওমেগা কিউবের মান কিন্তু 1, এই যে ওমেগা কিউবের মান কত 1, তাহলে 1 ইনটু ওমেগা মানে কি 1 প্লাস ওমেগা হচ্ছে, তাহলে 1 প্লাস ওমেগার মান কত পাইছি মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে দেখো মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, ওকে। আচ্ছা তাহলে দেখো এখান থেকে ভ্যালু কি পাইলাম, এখান থেকে কি পাচ্ছি মাইনাস 2 ওমেগা ইনটু মাইনাস 2 ওমেগা স্কয়ার, না গুণ করে দাও, মাইনাস মানে প্লাস, তার মানে 4 ওমেগা আর ওমেগা স্কয়ার গুণ করলে কত হচ্ছে ওমেগা কিউব, ভাই ওমেগা কিউবের মান কত 1 না, এই যে সুন্দর মতো অ্যান্সার কত আসলো 4 চলে আসলো। বাস সিম্পল, এগুলো দেখে ঘাবড়ানোর কিছু না, এগুলো ভাই খুবই সহজ, জাস্ট তুমি দেখবা যে 1 প্লাস ওমেগা স্কয়ার বা 1 প্লাস ওমেগা এটা আসছে কিনা, আসলেই তুমি যে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে দিবা, যোগ বিয়োগ করবা, আর যেখানে ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা টু দি পাওয়ার 5 এরকম মান পাবা তখন কি একটু ভাঙা ভাঙা লিখবা, ঠিক আছে। যেমন আমি যদি একটু তোমাকে বলে দিই পাশে, দেখো আমি যদি পাইলাম মনে করো ওমেগা টু দি পাওয়ার 4 কি জন্য যেটা লিখলাম ওমেগা টু দি পাওয়ার 4, এটা সমান কি লেখা যায় ওমেগা কিউব আকারে লিখবা, ঠিক আছে, যেন তোমার সুবিধা হয় ওমেগা। তারপর তুমি ওমেগা টু দি পাওয়ার 5 এটা সমান কি লিখতে পারো ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার, কেন বলো তো, কারণ ওমেগা কিউবের মান তো 1, এটা উঠে যাবে, তাহলে ওমেগা স্কয়ার মান লাগবে। সেম ভাবে তুমি ওমেগা টু দি পাওয়ার 6 এটা সমান তো 1, ঠিক আছে। আবার ওমেগা টু দি পাওয়ার 7 এটা সমান কি লিখতে পারো ওমেগা। তো এইভাবে ভ্যালুগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে, জানলে তুমি এই মানগুলো ইজিলি বের করতে হবে, এগুলো হয় খুবই সহজ, এগুলো হচ্ছে খুবই সহজ, ঠিক আছে। এবং একটা ওমেগার মানটা তোমাকে জানতে হবে, ওমেগার যে দুটা ভ্যালু আছে দেখো ওমেগা, এই যে ওমেগা এটা মানে হচ্ছে দেখো -1 প্লাস √3i ডিভাইড বাই 2, এটা একটা মান, হ্যাঁ। আর তোমার ওমেগা স্কয়ার এটার ভ্যালু হচ্ছে -1 মাইনাস √3i ডিভাইড বাই 2, অনেক সময় √3i এর যায় কি থাকতে পারে -√3 থাকতে পারে, ঠিক আছে, -√3 সেম। দেখো এই যে √3i এটা তুমি লিখতে পারো হচ্ছে -√3, এটা তুমি লিখতে পারো সেম জিনিস, ঠিক আছে, এটা সেম জিনিস, অনেক সময় এইভাবে থাকতে পারে।
চলো আমরা প্রশ্নগুলো দেখি পরবর্তীতে। তো এখানে দেখো মন্দনের ক্ষেত্রে গতির সমীকরণ কোনটা? মন্দনের ক্ষেত্রে গতির সমীকরণ কোনটা? দেখো মন্দন, তো এখানে আমাদের সবগুলা সূত্র দেওয়া আছে হচ্ছে, দেখো সূত্র নরমাল সূত্র কি, যদি ত্বরণ দেওয়া থাকে, ত্বরণ ত্বরণ দেওয়া থাকলে সূত্র কি, এস ইকুয়াল ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার। এটা হচ্ছে কি টি সময়, এটা হচ্ছে কি বলতো টি সময় পর, এটা হচ্ছে টি সময় পর দূরত্ব, ঠিক আছে, এটা হচ্ছে ত্বরণ হইলে। আর যদি মন্দন দেওয়া থাকে মন্দন, তাহলে কি পাবো, টি সময় পর দূরত্ব কি হবে, ইউটি। মন্দন মানে কি, ত্বরণটা নেগেটিভ, তাহলে মাইনাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। এবার হলো টি তম সেকেন্ডে, টি তম সেকেন্ড, টি তম সেকেন্ড, তাহলে টি তম সরি টি টি তম সেকেন্ড যদি দেওয়া থাকে তাহলে কি হবে, এস টি এস, এটা সমান হবে তোমার হচ্ছে ইউ, ঠিক আছে, ইউ প্লাস হাফ। দেখো ইউ প্লাস হাফ, এই যে ত্বরণের জায়গায়, ত্বরণের জায়গায় কি থাকবে, ত্বরণের জায়গায় এ থাকবে, আর আমাদের টি স্কোয়ার জায়গায় কি থাকবে, টু টি মাইনাস ওয়ান, এই জিনিসটা থাকবে, ঠিক আছে। যখন আমাদের মন্দন হবে, মন্দন মন্দন হলে কি হবে, মন্দন হলে হবে এস টি এইচ বা টি তম সেকেন্ডের দূরত্ব ইউ মাইনাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। তো এখানে আমাদের এটাকে আমরা এফ দ্বারা রিপ্লেস করছি, ঠিক আছে, এ ইকুয়াল টু এফ। তাহলে সূত্র কি হচ্ছে বলতো, ইউ মাইনাস হাফ এফ ইন্টু টু টি মাইনাস ওয়ান, না টি তম সেকেন্ডের দূরত্ব, এটা হচ্ছে আমাদের সূত্র টু টি মাইনাস ওয়ান। তো এই যে বি নাম্বারটা, ঠিক আছে, এটা কি বলছে মন্দনের ক্ষেত্রে, এটা কি মন্দনের ক্ষেত্রে। আর যদি আমাদের ত্বরণের ক্ষেত্রে বল, তাহলে কি এটা হচ্ছে ত্বরণের ক্ষেত্রে, এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে ত্বরণ হয়েছে, আর এটা কি, এটা হচ্ছে মন্দন হয়েছে, এটা কি মন্দন, ঠিক আছে। এটা কি টি তম সেকেন্ড, ঠিক আছে, এটা মনে রাখবে, এটা হচ্ছে টি তম সেকেন্ডে, টি তম সেকেন্ডে দূরত্ব নির্ণয় আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো, এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এইটা টি তম সেকেন্ডটা কিন্তু আসে। দেখো পরবর্তী প্রশ্নে তুমি পাবা টি তম সেকেন্ডে, দেখো এই যে একটি কণা স্থির অবস্থা মানে কি ইউ ইকুয়াল টু 0 দেওয়া আছে থেকে 2 মিটার পার সেকেন্ড ধ্রুব ত্বরণে, ত্বরণ দেওয়া আছে, যাত্রা করলে তৃতীয় সেকেন্ডে কত পথ, তৃতীয় মানে কি এটা কিন্তু তম সেকেন্ড, ঠিক আছে, তৃতীয় সেকেন্ড মানে 3তম সেকেন্ডে কত পথ অতিক্রম করে। তাহলে দেখো আমরা এস ইকুয়াল টু কি দেখছিলাম, এস ইকুয়াল ইউ মাইনাস হাফ, সরি ইউ প্লাস হাফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে ইউ এর মান তো 0 প্লাস হাফ ইন্টু ত্বরণের মান দেখো কত দেওয়া আছে, ত্বরণের মান 2 দেওয়া আছে, ঠিক আছে। টু টি 3 দুগুণে 6, টু টি মাইনাস ওয়ান, 3 দুগুণে 6 মাইনাস 1 মানে কত 5, আর 2 2 কাটা গেল, থাকলো কত শুধু 5 না, 5 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। তো এটা কিন্তু খুবই ইজি ভাই, জাস্ট সূত্র মনে রাখবা, ঠিক আছে। টি তম সেকেন্ডের সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, টি তম সেকেন্ডের সূত্রটা গুরুত্বপূর্ণ, টি তম সেকেন্ড। পরবর্তীতে আসো, আমাদের দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, পরাবৃত্তের উপর স্থিত পি বিন্দুর ভুজ 6। তাহলে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা কোন অক্ষের উপর অবস্থান করছে ভাই, এটা কিন্তু আমাদের এক্স অক্ষের উপর অবস্থান করছে এমন একটা পরাবৃত্ত, ঠিক আছে, এক্স অক্ষের উপর অবস্থান করছে এমন একটা পরাবৃত্ত। তাহলে আমরা পরাবৃত্তটা আঁকি, দেখো পরাবৃত্তটা কিছুটা কি এরকম হবে, তাই না, এরকম হবে। তো এটার উপর অবস্থিত করছে একটা পি বিন্দু, তো যে কোনো বিন্দু যদি অবস্থান করে পি বিন্দু, তো পি বিন্দু দেখো ভুজ দেওয়া নাই, কি দেওয়া আছে, কোটি দেওয়া, তাহলে ভুজ আমি এক্স ধরে নিলাম, আর কোটি দেওয়া আছে কত, কোটি দেওয়া আছে 6, ঠিক আছে। তাহলে এই যে পি বিন্দুটা কিন্তু এর সমীকরণটাকে সিদ্ধ করে, ঠিক আছে। দেখো তো কোন সরলরেখার অবস্থান যদি কোনো বিন্দু করে, তাহলে ওই বিন্দুটা কি সরলরেখাকে কি করে বলতো, সিদ্ধ হয় না, ঠিক তেমনি কোনো বক্ররেখার উপরে যদি কোনো বিন্দু অবস্থান করে, তো ওই যে বিন্দুটা ওই বক্ররেখার সমীকরণটাকে সিদ্ধ করে। তাহলে আমাদের এই সমীকরণটা, এটার সমীকরণ কি দেওয়া আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। তাহলে কিন্তু এই যে সমীকরণ, এই যে পি বিন্দুটা কি করবে, এটা পি বিন্দু কি করবে, সিদ্ধ করবে, পি বিন্দু সিদ্ধ করবে, সিদ্ধ করবে মানে কি, পি বিন্দুর স্থানগুলো এখানে বসাই দেবা। তাহলে দেখো ওয়াই এর জায়গায় ওয়াই বসাই দেবো, তাহলে কি এই সমীকরণটা কোন বিন্দুগামী, এই সমীকরণটা এক্স কমা সি বিন্দুগামী, সি বিন্দুগামী। তাহলে বিন্দুগামী হলে আমার কি ওয়াই এর মানটা লাগবে, ওয়াই এর মানটা লাগবে, উপকেন্দ্রের দূরত্ব মানে কি, যে উপকেন্দ্র আর এটা দূরত্ব, উপকেন্দ্র এটা দূরত্ব, ঠিক আছে, উপকেন্দ্র এটা দূরত্ব হচ্ছে উপকেন্দ্রের দূরত্ব। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক তোমার লাগবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত বলো তো, a, 0, ঠিক আছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, a, 0, এটা উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক তুমি পেয়ে যাবা খুব সহজে, y = 4x থেকে। দেখো এই যে y² = 4 × 1 × x, তার মানে এর মান কত, এর মান কিন্তু 1। তাহলে উপকেন্দ্র কত হচ্ছে, উপকেন্দ্র এটার স্থানাঙ্ক কত হচ্ছে 1, 0 তুমি পাইলা। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলে দূরত্ব ইজিলি বের করতে পারবা, তাই না। তাহলে বিন্দুগামী হলে দেখো এখানে আমি ওয়াই এর মানটা লাগবে, তাহলে দেখো y² এটা কত হচ্ছে 424, x এর মান কিন্তু 6, তাহলে 424 হয়ে গেল, ঠিক আছে, 424 তুমি কিন্তু পেয়ে গেল। তাহলে এখান থেকে তোমাকে জাস্ট y² এর ওয়াই এর মানটা বের করতে হবে। সরি, এখানে আমাদের ওয়াই এর মানটাই দেওয়া আছে, একটু ভুলে গেছে, ওয়াই এর মানটাই দেওয়া আছে, এক্স এর মানটা বের করতে হবে, ঠিক আছে, ওয়াই এর মানটা দেওয়া আছে, এক্স এর মানটা বের করতে হবে। তাহলে দেখো ওয়াই এর মান কত আছে, 6 দেওয়া আছে, তার মানে কি, যদি এটা সবই কাটে দিলাম, তাহলে দেখো এখানে কত আছে, 6 × 36,
6 এর উপর স্কয়ার যোগ 4 ইনটু x, তাহলে x এর মান তোমার লাগবে। তাহলে দেখো x = কত হবে 36 ভাগ হচ্ছে 4, তাহলে 4 নং কত 36, তাহলে 9 পাইলাম। তার মানে আলটিমেটলি p বিন্দু যে স্থানাঙ্ক সেটা কত হচ্ছে, p বিন্দুটা কত হচ্ছে, p বিন্দু, এই যে p বিন্দু এটার স্থানাঙ্ক কত পাইলাম, x এর মান পাইলাম হচ্ছে 9 আর y এর মান তো দেওয়া আছে 6। তাহলে এবার তোমার হচ্ছে p অফ 9,6 এবং আমাদের যে ইয়াটা উপকেন্দ্র কত 1,0, এটার দূরত্ব বের করবা, তাহলে মান পেয়ে যাবে। দূরত্ব কত হচ্ছে দেখো তো, দূরত্ব কত হচ্ছে s, উপকেন্দ্রকে আমরা s দ্বারা প্রকাশ করি, তাহলে sp এটা সমান হচ্ছে রুট ওভার দেখো 9 - 1 মানে কত 8 স্কয়ার প্লাস 6 - 0 মানে কত 36, তাহলে 64 আর 36, সরি এখানে 6 এর উপর স্কয়ার মানে 36, ঠিক আছে 64 36 100, 100 উপর রুট করলে কত 10 হয়ে যায়, তাই না? তাহলে রুট ওভার 100, তাহলে কত হচ্ছে 10, তাহলে এই যে 10 একক এটা হচ্ছে আমাদের উত্তর, 10 একক হচ্ছে উত্তর, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা ইজিলি বের করবো যদি কোনো বিন্দু দেওয়া থাকে যে সেটা কি হচ্ছে পরাবৃত্তের উপর স্থিত, মানে কি ওই বিন্দুটা পরাবৃত্তটাকে করে সিদ্ধ করে, পরাবৃত্তটাকে সিদ্ধ করে। তো ওই বিন্দুর p বিন্দুর স্থানাঙ্কটা তুমি এখানে বসাইলে কাঙ্ক্ষিত x অথবা y এর মান না দেওয়া থাকলে তুমি এটা পেয়ে যাবা। পরবর্তী দেখো এখানে sec স্কয়ার cot ইনভার্স √2 মাইনাস sin স্কয়ার cos ইনভার্স 1, এই টাইপের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমার এখানে ইনভার্স আছে না, তো ইনভার্সের আগে যেটা থাকবে তোমাকে এই ইনভার্সটাকে ওই অনুপাতে কনভার্ট করতে হবে। সেম ভাবে cot ইনভার্স আছে, তার আগে কি আছে sec স্কয়ার না, তাহলে এই cot ইনভার্সটাকে আমরা sec এ কনভার্ট করব, আর এখানে cos ইনভার্স আছে, সামনে কি আছে sin স্কয়ার বা sin, এই sin এ কনভার্ট করব। তো এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি সাজায়ে, দেখো sec, এখানে কি আছে sec স্কয়ার না, এই sec স্কয়ারটাকে আমরা ওভারঅল কোণের উপরে দিতে পারি, তাই না? sec দেখো cot ইনভার্স 1 √2, এই যে স্কয়ারটা কি টোটালটার উপরে স্কয়ার দেওয়া যায়, ঠিক আছে, মাইনাস দেখো sin, এখানে কি পাইলা cos ইনভার্স 1, এই টোটালটার উপরে কি হবে স্কয়ার। তো তোমার এখন কাজ কি বলো তো, cos ইনভার্স 1 দেওয়া আছে এবং cot ইনভার্স √2 দেওয়া আছে, এটাকে cotটাকে sec ইনভার্সে কনভার্ট করবা আর cos কে sin ইনভার্সে কনভার্ট করবা। তাহলে দেখো cos ইনভার্স দেওয়া আছে, cos ইনভার্স 1, এই cos ইনভার্স 1 মানে কি দেওয়া আছে ভাই বলো তো, এটাতে তোমার দেখো 1 এর কিছু মানে 1 আছে, তার মানে এই 1টা কি, এই 1টা হচ্ছে ভূমি, আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে সাইনে যদি কনভার্ট করতে চাই, সাইন ইনভার্সে কনভার্ট করতে হলে কি হবে, লম্ব বাই অতিভুজ না, লম্ব বাই অতিভুজ, লম্ব কই পাবো অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তার মানে দেখো 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার তারপর রুট ডিভাইড বাই অতিভুজ কত 1, তাহলে উপরে কি 0 হয়ে যাচ্ছে না, তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে সাইন ইনভার্স কত হয়ে যায়, সাইন ইনভার্স 0, তার মানে cos ইনভার্স 1 এটাকে সাইন ইনভার্সে কনভার্ট করলে কি হয়ে যায় 0 হয়ে যায়, তাহলে এটা মান পেয়ে গেলাম একটা। এবার cot ইনভার্সে কনভার্ট, cot ইনভার্সটাকে sec এ কনভার্ট করতে হবে, দেখো তো তাহলে cot ইনভার্স আছে, cot ইনভার্স কি বলতো √2, তাহলে cot ইনভার্স √2 মানে কি, এটা কিছু না নিচে মানে কি 1 আছে, তাহলে উপরেরটা কি বলতো, উপরেরটা ভূমি আর নিচেরটা হচ্ছে লম্ব, এটা কি এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি আর এটা কি এটা হচ্ছে লম্ব। তাহলে ভূমি আর লম্ব দেওয়া আছে, তোমার sec এ যদি কনভার্ট করতে চাও sec, এই sec ইনভার্সে কনভার্ট করতে কি লাগবে, উপরে লাগবে তোমার কি অতিভুজ আর নিচে লাগবে ভূমি, তাহলে ভূমি কোনটা পাইছো √2 না, তাহলে √2 নিচে থাকলো, √2 নিচে থাকলো অলরেডি ভূমি বাই লম্ব, ঠিক আছে। এবার তোমার কি লাগবে, এবার লাগবে হচ্ছে অতিভুজ, অতিভুজ মানে কি বলতো এই দুইটার স্কয়ার না, তাহলে √2 এর উপর স্কয়ার কত হচ্ছে 2 আর 1 এর উপর স্কয়ার কত 1, তার মানে √3/2 এরকম একটা মান পাচ্ছে, √3/2, ঠিক আছে। তাহলে এই ভ্যালুগুলো যদি এখানে বসায় দেই, এখানে যদি বসাই দেই তাহলে কিন্তু আমরা মান পেয়ে যাব। দেখো sin ইনভার্স, এখানে cos ইনভার্স কি পাবো, sin ইনভার্স 0 পাবো, তার মানে আলটিমেটলি দেখো কি হচ্ছে, তাহলে দেখো এখানে sec পাইলাম, তার সাথে cot ইনভার্সটাকে কনভার্ট করলাম কি যে sec ইনভার্স √2 বাই হচ্ছে সরি √3/2, ঠিক আছে, এটার উপরে স্কয়ার মাইনাস দেখো এই পার্টটা কি 0 হয়ে যাবে না, আচ্ছা দেখি sin ইনটু sin ইনভার্সে কনভার্ট করছি cos ইনভার্সে কত হয়েছে 0 হয়েছে, এটার উপরে স্কয়ার, তো এই পার্টটা তো 0 হয়ে গেল, এটা দরকার নাই, তাহলে এটা দেখো sec আর sec ইনভার্স উঠে গেল, থাকলো কি √3/2, তার মানে আমি √3/2 এটার উপরে স্কয়ার করলে কত হচ্ছে 3/2 না, তো 3/2 হচ্ছে আমাদের উত্তর, তো 3/2 পেয়ে দেওয়া হচ্ছে, 3/2 দাও সি নাম্বারে। তো এইটাকে প্রশ্নগুলো আমরা এভাবে সলভ করব, ঠিক আছে। তো দেখো ইনভার্সের আগে যে অনুপাত আছে এটাকেও কি সেই অনুপাতে কনভার্ট করে দেবো, কারণ কি বলতো, কারণ আমরা জানি sin ইনভার্স x ইনটু যদি sin থাকে তাহলে এটা কি হবে বলতো, এটা ইকুয়াল টু x হয়ে যাবে, তাই না? তো ইনভার্স আর মূল অনুপাতটা উঠে গিয়ে যে কোণের মানটা থাকবে সেটা থেকে যাবে। তো এটা হচ্ছে এটাই সায়েন্স, ঠিক আছে, তো এইভাবে করবা। পরবর্তী প্রশ্ন দেখো আমরা tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 এটার মান কত, তো এইটা হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স 3 সূত্র, তো এটা ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে হবে, x প্লাস হচ্ছে tan ইনভার্স y প্লাস হচ্ছে tan ইনভার্স z, এটার সূত্র হচ্ছে তোমার 1 প্লাস এখানে x প্লাস y প্লাস z মাইনাস xyz, ঠিক আছে, এর সূত্র হবে। এখানে তুমি পাবো আছে x প্লাস y প্লাস z মাইনাস xyz ডিভাইড বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস হচ্ছে zx,
এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে জাস্ট। তাহলে চলো আমরা এটা অ্যাপ্লাই করে দিই। তাহলে tan ইনভার্স প্রথম কাজ কি, তিনটার যোগফল, তাহলে দেখো 1 + 2 + 3 মাইনাস তিনটার গুণফল, তাহলে গুণফল কত হচ্ছে 3 × 2 = 6, 6 ডিভাইড বাই 1 মাইনাস xy মানে কি 2, তারপর হচ্ছে yz মানে কি 6, তারপর হচ্ছে 1 3 মানে কত -3। তাহলে উপরে দেখো কিন্তু 0 হয়ে গেল, দেখো উপরে কিন্তু অলরেডি 0 হয়ে গেছে। তো 0 হয়ে গেলে আমরা মানটা কত পাবো, দেখো এটা কিন্তু 0। এটা tan ইনভার্স, দেখো এই মানটা কত আসছে, tan ইনভার্স 0, tan ইনভার্স 0। তো tan ইনভার্স 0 জন্য আমি কয়টা মান পাবো, tan ইনভার্স 0 জন্য আমি কিন্তু দুইটা মান পাবো, একটা হচ্ছে tan 0 ডিগ্রি, একটা হচ্ছে পাই। তখন কথা হলো দেখো tan ইনভার্স 1, এই যে tan ইনভার্স 1 এই মানটাও কিন্তু 0 থেকে বড়, এই মানটাও কিন্তু 0 থেকে বড়, এই মানটাও 0 থেকে বড়। তাহলে 0 থেকে বড় অনেকগুলা সংখ্যা যোগ করলে কি কখনো 0 পাওয়া যাবে বলো তো? 0 থেকে বড় অনেকগুলা সংখ্যা যদি 0 থেকে বড় করে তাহলে কি কখনো 0 পাওয়া যাবে না? কারণ এই যোগফলটা আমার 0 আসছে, 0 তো হবে না, 0 কি হবে? তাহলে 0 বাদে কি হবে, পাই আছে, এই পাই হবে आंसर। তাহলে সি নাম্বারটা হবে রাইট आंसर। ঠিক আছে, তাহলে 0 কেন হলো না ভাইয়া? এই যে প্রত্যেকটা যে আমি যোগ করছি এটার মানও 0 থেকে বড়, এটার মানও 0 থেকে বড় এবং এটার মানও 0 থেকে বড়। তো 0 থেকে বড় অনেকগুলো সংখ্যা যদি যোগ করি তাহলে কি সেটা কখনো 0 থেকে 0 সমান হবে না, তাই না? তাহলে অবশ্যই অপরটা কি হবে, পাই আছে, তাহলে পাই হবে উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবি দণ্ড, 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা এবি দণ্ড দেওয়া আছে, এ প্রান্তে 20 কেজি ওজন এবং হচ্ছে বি প্রান্তে পি কেজি ওজন দেওয়া আছে। তাহলে এদের লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল, লব্ধিটা কি সি বিন্দুতে ক্রিয়াশীল। আচ্ছা, এসি এর দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে 20 মিটার, তাহলে পি বলটা আসলে পি বলটি না, এখানে পি ওজনটা কি হবে, এই যে পি কেজি বের করছে না, পি এর মানটা অলরেডি কত হবে এটা তোমাকে বের করতে হবে। আর এখানে একক গুলো ভুল, নিউটন হবে না, যদি নিউটন হয় তাহলে মান অন্য হবে, আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন যা যা বলছে আমরা একটা চিত্র আঁকাবো। দেখো চিত্রটা এভাবে, দেখো এটা হচ্ছে চিত্র। প্রথমে কি বলছে, এদের হচ্ছে এ বিন্দু, এই যে এখানে মনে করো এ বিন্দুতে একটা ভর আছে, ঠিক আছে, তারপর হচ্ছে বি বিন্দুতে একটা ভর আছে এবং হচ্ছে সি বিন্দুটা কি তাদের লব্ধি, এখানে মনে করো লব্ধি এ থেকে 20 মিটার, তাহলে এখানে এটা আছে। ঠিক আছে, এখানে আমরা সব ইন্ডিকেট করে দিই। দেখো এটা হচ্ছে কত তোমাদের 20 কেজি, তাহলে ভর দেওয়া থাকলে কি আমরা কেজি ওয়াট, এটা হচ্ছে আমাদের বল, বল প্রয়োগ করছে নিচের দিকে, এবং এটা হচ্ছে তাদের কি লব্ধি, এটা হচ্ছে তাদের লব্ধি সি বিন্দুতে, এটা হচ্ছে এ বিন্দু এবং এটা হচ্ছে বি বিন্দু। তো বি বিন্দুতে কি পি কেজি ওয়াট এই বলটা নিচের দিকে ক্রিয়া করছে, তাহলে এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের লব্ধি, এটা হচ্ছে আমাদের লব্ধি। তাহলে এই টাইপের সূত্র আমরা কি করতে পারি, দেখো এইখান থেকে এটা দূরত্ব কত, এটা দূরত্ব হচ্ছে 20 মিটার, এটা দূরত্ব কত 20, তাহলে টোটাল দূরত্ব কত, টোটাল দূরত্ব হচ্ছে 30, টোটাল দূরত্ব কত 30, তাহলে এতটুকু যদি 20 হয় তাহলে এটার মান কত 10, এটার মান কত 10 হবে না? টোটাল দূরত্ব হচ্ছে এ বি দূরত্ব হচ্ছে 30, এসি এর দূরত্ব দেওয়া আছে 20, তাহলে সিবি এর দূরত্ব বাই বিসি এর দূরত্ব কত হবে 10। তাহলে এই যে লব্ধির সূত্রগুলো আমরা কি জানি, দেখো এই যে ভর আছে না, এখানে যে বলটা আছে, এখানে যে বল, এই বল গুণ লব্ধি থেকে এই বিন্দু থেকে লব্ধির দূরত্ব, লব্ধির দূরত্ব কত 20 ইকুয়াল, দেখো সেম ভাবে এই যে পি বিন্দু থেকে লব্ধির দূরত্ব কত 10 ইনটু পি বিন্দুতে যে বলটা কাজ করে সেটা কত পি, এই যে মানগুলো পেয়ে গেলাম, তো কত 40 হয়ে যাচ্ছে। পি এর ভরটা কত হচ্ছে বলতো, 400 ভাগ হচ্ছে 10, তার মানে কত 40 কেজি, 40 কেজি তুমি ভর পাইছো। ঠিক আছে, 40 কেজি কি পাইছো, 40 কেজি ওয়াট, এইটা তুমি আর হচ্ছে পি এর মানটা তুমি পাইছো। ঠিক আছে, পি এর মানটা পাইছো। যদি ওজন দেখো নিউটনে দেওয়া আছে, তো নিউটন দেওয়া থাকলে কি করতে হবে, নিউটনে দেওয়া থাকলে কিন্তু 40 গুণ 9.8 এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে নিউটন দেওয়া থাকলে এটা গুণ করে যে রেজাল্ট পাবো ওইটা তুমি নিউটন পাবা, বাট এখানে নিউটনের অ্যান্সার আসছে না, দেখো 40 আসছে যেটা আমাদের অপশনে দেওয়া আছে, তাহলে এটা কেজি ওয়াট হইতো, কেজি ওয়াট হইতো, যেটা একক ভুল আছে, এটা কি আছে একক ভুল, তাহলে এটা অ্যান্সার কি হবে 40 কেজি ওয়াট। তো এটাকে যদি নিউটনে প্রকাশ করি তাহলে কি হবে 40 গুণ 9.8 দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারছো, যেটা অপশনে দেওয়া নাই, আমাদের এটাই আমরা রাইট অ্যান্সার ধরে নিব। তাহলে বুঝলা, যদি এইটার প্রশ্ন দেওয়া থাকে লব্ধি এবং বিন্দুর ভর, তাহলে কি করবো, যেই বিন্দুতে ভর আছে বা বল আছে এই বল গুণন এই বিন্দু থেকে লব্ধির দূরত্ব কত 20, এই যে 20 ইন্টু 20। এবার দেখো এই বিন্দুতে যে বল আছে পি, এটা থেকে এর লব্ধির দূরত্ব কত 10, তাহলে পি ইন্টু 10। ঠিক আছে, তাহলে সূত্রটা কিন্তু ইজি, খুবই সহজ, মানটা মনে রাখবা। পরবর্তী প্রশ্ন দেখো, 6x² - 5x + 3 = 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে 1/α + 1/β এর মান কত? তাহলে মূল এবং সমীকরণের যে আমাদের সম্পর্ক সেটা আমাদের জানতে হবে, তাই না? দেখো 6x² - 5x + 3 = 0। তো দেখো আলফা প্লাস বিটা মানে আমরা কি জানি, আলফা প্লাস বিটা এটা মানে কি জানি -b/a, এবং আলফা বিটা এটা সমান কি জানি c/a। তাহলে এখান থেকে আমি আলফা বিটার মানটা পেয়ে যাব, তারপরে এই দুইটা গুণ করে মানটা পেয়ে যাব। দেখো আলফা প্লাস বিটা, এই সমীকরণ থেকে আলফা প্লাস বিটা মান কিছু -b/, মানে কি, এই যে 5 এর সহগ x এর সহগ কত -5, মাইনাস আছে, মাইনাস কি প্লাস হয়ে গেল 5/a মানে কত x² এর সহগ, আলফা প্লাস বিটার মান পাইছো। এবার কি গুণফলের মান আলফা বিটা c/a, c মানে কি এই যে কনস্ট্যান্ট, তাহলে c/a এই যে 6, তার মানে কি এটার মান কত পাইলা, এটার মান পাইলা হচ্ছে হাফ। ঠিক আছে, এবার আমাদের যেটা ভ্যালু বের করতে হবে এটা আমরা সিম্পলিফাই করি। দেখো
তাহলে কি হচ্ছে 1 বাই, অতএব 1 বাই আলফা প্লাস হচ্ছে 1 বাই বিটা। তাহলে এটা দেখো কি হচ্ছে, লসাগু করলে কি হচ্ছে আলফা বিটার উপরে কি হচ্ছে আলফা প্লাস বিটা। তো ভ্যালুগুলো বসালে মান পেয়ে যাবো। আলফা প্লাস বিটার মান কত হয়েছে 5/6 ডিভাইড বাই হাফ, তার মানে 2 উপরে চলে যাবে। তাহলে দেখো 5/3 হবে, সরি 5/6 গুণন হচ্ছে 2, তাহলে এটা কাটলো 3 থাকে, তাহলে 5/3 হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, 5/3 হচ্ছে অ্যান্সার, যেটা দেওয়া আছে হচ্ছে ডি নাম্বারে। বুঝতে পারছো? তো এইভাবে আমরা এই টাইপের প্রশ্নগুলো সলভ করব। প্রথমে আলফা প্লাস বিটা বের করবা, আলফা বিটা বের করবা, তারপর যেই ভ্যালু দেওয়া আছে এটাকে সরলীকরণ করে যে মানগুলো পাবো বসাই দিবা, আলফা প্লাস বিটা আর এ বি এর মানটা বসাই দিবে, মান পেয়ে যাবা। এরপরে দেখো এখানে 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে 1 বাই আলফা এবং 1 বাই বিটা, এই সমীকরণটা কেমন হবে যদি এরকম দেওয়া থাকে? দেখো এই যে ax স্কয়ার প্লাস হচ্ছে bx প্লাস c ইকুয়াল 0, মূলদ্বয় আলফা বিটা 1 বাই আলফা 1 বাই বিটাতে বিটা হইলে আমরা কি করব, a এর জায়গায় c নিব আর c এর জায়গায় কি নিব, a নিব। তাহলে সমীকরণ এটা কি হয়ে যাবে, এটা এমন হয়ে যাবে c x স্কয়ার প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে a ইকুয়াল 0, যখন তোমার এখানে দুইটা পজিটিভ থাকবে। ঠিক আছে, আর যদি মাইনাস বলে 1 মাইনাস আলফা আর 1 মাইনাস বিটা, তাহলে তোমার এখানে হয়ে যাবে c x স্কয়ার, এই যে x এর সহগটা চেঞ্জ হবে, তখন চিহ্ন চেঞ্জ হবে, তাহলে মাইনাস bx প্লাস a ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে আমাদের এখানে জাস্ট কি করতে বলতো, শুধু প্লাস আছে, তার মানে কি এই যে 1 যাবে 3 এর কাছে আর 3 যাবে কার কাছে, 1 এর কাছে। তাহলে সমীকরণটা কেমন হবে, এই সমীকরণটা কেমন হবে, সমীকরণটা হবে হচ্ছে এমন যে x স্কয়ার মাইনাস 6x প্লাস 3 ইকুয়াল 0। দেখো তো এখানে 6x এর সহগ কি চেঞ্জ হবে, চিহ্ন চেঞ্জ হবে না, কারণ কি দুইটাই পজিটিভ। যদি নেগেটিভ বলতো তাহলে কি আমরা এই চিহ্নটা পরিবর্তন করে দিতাম। ঠিক আছে, জাস্ট কি চিহ্ন পরিবর্তন হবে কখন, যখন এই দুইটা নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা, এটা গুরুত্বপূর্ণ কিন্তু এটা কিন্তু শর্টকাট। ঠিক আছে, তাহলে কি করব, এটা থাকলে a এর জায়গায় নিয়ে যাব c কে আর c এর জায়গায় নিয়ে যাব a কে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আসো, y স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল 1 অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। অধিবৃত্তের শীর্ষবিন্দু, তাহলে অধিবৃত্তটা কেমন দেখো তো, এখানকার অধিবৃত্তটা আমরা কেমন দেখতে পাচ্ছি যে y স্কয়ার মাইনাস ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার ডিভাইড বাই 1 ইকুয়াল হচ্ছে 1। তাহলে যখন এরকম ছিল তখন শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কেমন ছিল, তখন শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ছিল 0 প্লাস মাইনাস b, দ্যাট মিন্স এখানে কি হবে 0 প্লাস মাইনাস হচ্ছে 1, যেহেতু b এর মান, এই যে এটা হচ্ছে কি a এর মান এবং এটা কি b এর মান। ঠিক আছে, তো এটা হচ্ছে आंसर। তো কই দেওয়া আছে দেখো তো 0 প্লাস মাইনাস 1, এই যে এই নাম্বারটা। পরবর্তী প্রশ্ন দেখো, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। তো উৎকেন্দ্রিকতার সূত্র আমরা কি জানি, তো আমাদের দেখতে হবে নিচে a এর মান আর b এর মান কোনটা বড়, তাই না? তাহলে সমীকরণ আমরা যদি দেখি যে x স্কয়ার ডিভাইড বাই, দেখো 3 স্কয়ার মানে 9 প্লাস হচ্ছে y স্কয়ার ডিভাইড বাই 4 স্কয়ার মানে হচ্ছে 16 ইকুয়াল হচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে b এর মানটা বড়, তাহলে b এর মান বড় হলে উৎকেন্দ্রিকতার সূত্র কি হবে, √1 মাইনাস a স্কয়ার বাই হচ্ছে b স্কয়ার, যেটা বড় সেটা নিচে থাকবে। ঠিক আছে, তাহলে রুট আবার দেখো তো 1 মাইনাস ভ্যালুটা বসাই দিই, a স্কয়ার মান কত ছিল, a স্কয়ার মান ছিল হচ্ছে 9 ডিভাইড বাই 16। ঠিক আছে, রুট আবার দেখো তাহলে কি হচ্ছে, নিচে হচ্ছে 16 মাইনাস 9, 16 মাইনাস 9 মানে কি 7 হচ্ছে না, 7, তাহলে 7/16, দ্যাট মিন্স √7 ডিভাইড বাই 4। এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা, যেটা দেওয়া আছে হচ্ছে বি নাম্বারে। ঠিক আছে, তো এইভাবে আমরা উৎকেন্দ্রিকতা বের করব। ঠিক আছে, বের করব। ঠিক আছে, আবার যখন হচ্ছে সমীকরণ যদি আমরা এখানে a এর মানটা বড় হয়ে যায়, এর মান বড় হলে উৎকেন্দ্রিকতা কি হবে, e ইকুয়াল √1 মাইনাস b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার। ঠিক আছে, কি বলছে, আমাদের একটা উপবৃত্ত দেওয়া আছে, তো উপবৃত্তটার উপকেন্দ্রের স্থানাঙ্ক তোমাকে বের করতে বলছে। তো উপকেন্দ্রের স্থানাঙ্কটা কি হতে পারে, তো আমরা জানি উপকেন্দ্রের স্থানাঙ্কটা হয় প্লাস মাইনাস ae 0 অথবা 0 প্লাস মাইনাস বি। এটা ডিপেন্ড করছে কখন, যখন হচ্ছে এটা a এর মান বড় হবে b এর থেকে, আর যখন এটা কখন হবে, যখন b এর মানটা বড় হবে a এর থেকে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে b এর মানটা কিন্তু অলরেডি বড়, তাই না, y স্কয়ার বাই y স্কয়ার নিচে কি আছে, এটা b এর মান, b স্কয়ার মান যদি 16 হয় তাহলে b এর মান 4, আর এটা তো আলটিমেটলি 16, তার মানে ছোটই হবে, তাই না? তো আমি দেখতে পাচ্ছি এখানে b এর মানটা কি বলতো, b এর মানটা কিন্তু বড় আছে। তাহলে আমি জাস্ট b এর মানটা কত পাচ্ছি, b হচ্ছে 4 স্কয়ার করলে কত, 16 আছে না, b স্কয়ার মান যদি 16 হয় তাহলে তুমি b এর মান তো জানোই কত হচ্ছে 4 না, b এর মান হচ্ছে 4। তাহলে এখন তোমাকে e স্কয়ার মান, e এর মানটা জানতে হবে, তাই না, e এর মানটা জাস্ট জানতে হবে। তাহলে e সমান কত হচ্ছে √1 মাইনাস a স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার। তাহলে দেখো 1 মাইনাস, দেখো কি হচ্ছে 1 মাইনাস 12 ডিভাইড বাই 16। তাহলে তুমি এখান থেকে রেজাল্ট কিন্তু পেয়ে যাবা, দেখো নিচে 16 মাইনাস 12, 16 মাইনাস 12 আলটিমেটলি কত হচ্ছে 4, তাই না, 16 মাইনাস 12 হচ্ছে 4 √, তাহলে এটা ভাগ করে দেখো 2 ডিভাইড বাই কত 4, 2 ডিভাইড বাই 4 মানে কত হাফ। ঠিক আছে, হাফ হয়ে গেল। এবার তোমাকে কি লাগবে, প্লাস মাইনাস 0 ইনটু প্লাস মাইনাস b, দেখো উপকেন্দ্র এটা কি হবে বলতো, 0 প্লাস মাইনাস b ইনটু e, তার মানে 0 প্লাস মাইনাস b এর মান কত হয়েছে 4 আর e এর মান কত হচ্ছে হাফ।
তার মানে তোমার কত আছে 0, প্লাস মাইনাস টু। ঠিক আছে, 0, প্লাস মাইনাস টু, এটা হচ্ছে অ্যান্সার। তো দেওয়া আছে কত, যে বি নাম্বারটা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3, এটা আমরা কিছুক্ষণ আগে সলভ করলাম না? সেম প্রশ্ন কি আসে, 5/6 বাই হচ্ছে 5/6 tan ইনভার্স 1 5/6, যার মান কত, tan ইনভার্স 1 মানে কত, π/4। ঠিক আছে, তাহলে প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? পরবর্তী প্রশ্ন দেখো, এখানে আমাদের বহুপদের একটা সমস্যা। তো বলছে 4x² - kx + 5 = 0 সমীকরণের একটি মূল অপরটা দ্বিগুণ। তাহলে একটি মূল অপরটা যদি দ্বিগুণ হয়, তাহলে একটা মূল যদি আলফা হয়, তাহলে অপরটা কি হবে, 2 আলফা। তাহলে আমাদের কে এর মান কত বের করতে হবে। তাহলে কে কোথায় আছে, দেখো তো বি এর জায়গায় আছে না? তাহলে আমরা মূলদের যোগফল মানে কি জানি বলো তো? মূলদের যে যোগফল আলফা প্লাস 2 আলফা, এটা সমান কি, -b/a না? তাহলে মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে k/4 আমি এটা পাইলাম। তাহলে দেখো এখানে কি পাইলাম, 3 আলফা, এটার ভ্যালু কত আসছে, এটার ভ্যালু আসছে k/4। তার মানে আলফার মানটা তুমি কত পাচ্ছ, k/12 না, k/12, এটা তোমার আলফার মানটা তুমি পাইলা। ঠিক আছে, এবার আসো মূলদের গুণফল। আমি যদি মূলদের গুণফল করি, তাহলে কি পাচ্ছি, দেখো তো মূলদের গুণফল মানে কি, 2 আলফা ইনটু আলফা, তার মানে কি 2 আলফা স্কয়ার, এটা সমান কত, c/a, তার মানে দেখো 5/4। এখানে আলফার মানটা তুমি যদি বসাই দাও, তাহলে কিন্তু কে এর মানটা তুমি আলটিমেটলি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো 2 ভাগ হয়ে গেল, তার মানে দেখো আলফা স্কয়ার, এটা সমান কত, 5/8। দেখো আলফা স্কয়ার দ্বারা কি বোঝাচ্ছে, কে স্কয়ার বাই হচ্ছে 144 না, 144, এটা সমান কত, 5/8। তাহলে এটা কাটাকাটি করলে আমরা কিন্তু আলটিমেটলি ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো এখানে কে স্কয়ার, এই কে স্কয়ার মানটা কত আসছে, দেখো এখানে আমরা নিয়ে আসি যে আমাদের কে স্কয়ার বাই 144, এটা সমান কত আসছে, এটা সমান হচ্ছে 5/8। তাহলে এটা ক্যালকুলেশন করো, তো কে স্কয়ার এটা সমান কত হচ্ছে, 5/8 গুণ হচ্ছে 144। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করে মান আমরা পাবো। ঠিক আছে, তারপর এটা রুট ওভার করে দেব, খেল খতম। তো এখানে দেখো আমাদের 5/8 আমরা এইভাবে মানটা পাচ্ছি। তো আমরা চাইলে আলাদাভাবে দেখো দেখো কে, এই কে এর মানটা কত হচ্ছে, √5/8, এটাও লেখা যায় ইনটু √144, তুমি এইভাবে ভেঙে ভেঙে দিতে পারো। তো দেখো √5 তো উপরে থাকতেছে, নিচে কি থাকতেছে, দেখো তো 8 রুট করলে 2√2 থাকে, 2√2 ইনটু দেখো এখানে কত থাকছে, 144 রুট করলে কত থাকে, 12। তাহলে এই দুই দিয়ে কাটলে কত থাকে, দেখো তো 6 থাকে না, 6 থাকতেছে, তাই না? তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 6√5 ডিভাইড বাই √2। তো তুমি চাইলে উভয় পক্ষে কি √2 দিয়ে গুণ করতে পারো। তাহলে যদি √2 দিয়ে গুণ করা যায়, তাহলে নিচে 2 হয়ে যায়, আর এখানে কত বলতো, √10 এরকম একটা মান তুমি পাচ্ছ, 3 দুগুণে এরকম একটা মান চলে আসছে। ঠিক আছে, 3/2 এরকম চলে আসবে। দেখো তো এই যে 6 ইন্টু √5 ইন্টু √2, আর নিচে কি √2 দিয়ে গুণ করলে 2 হয়ে গেল, 2 দিয়ে এটা কাটলো 3 হয়ে গেল, √5 ইন্টু √2 মানে কত, √10। তাহলে দেখো 3√10, এটা হচ্ছে আমাদের কে এর মান। তাহলে কে এর মানটা কত, 3 ইন্টু √10, এই যে এ নাম্বারটা। বুঝতে পারছো? তো এইভাবে আমরা হ্যান্ড ক্যালকুলেশন করে ফেললাম, এবং প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কে এর মান কত এইভাবে বের করো, একটা মূল অপরটা দ্বিগুণ বা 3 গুণ যাই খুশি দিতে পারে। তো তখন তোমরা এই প্রসিডিউর আগাবা। ঠিক আছে, প্রথমে কি যোগফল তারপর গুণফল করে কে এর আলফার মান বসাই দিবা, তাহলে কিন্তু কে এর মানটা পেয়ে যাবা। গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর দেখো f of x = cos x হইলে তোমাকে f of cot ইনভার্স 3/4 কত, তার মানে তোমাকে x এর জায়গায় কি এই ভ্যালুটা বসাইতে হবে, তাহলে সমাধান তুমি করতে পারবা। তাহলে দেখো f of x এটা সমান আমাদের কত দেওয়া আছে, f of x সমান হচ্ছে cos x। তাহলে আমরা x এর জায়গায় কি বসাবো, x এর জায়গায় বসাবো হচ্ছে cot ইনভার্স 3/4। ঠিক আছে, cot ইনভার্স 3/4, তাহলে ভ্যালুটা কত আসছে, দেখো তো cos ইনটু cot ইনভার্স 3/4। তাহলে এই যে cotটাকে আমরা কি করব, cos এ নিয়ে যাব, ইনভার্সের আগে যেটা আছে ওটাতে কনভার্ট করতে হবে, তাই না? তাহলে cos, দেখো এটাতে cos নিয়ে গেলে কি হবে বলতো, এটাতে কি কি আছে আমাদের, cot ইনভার্স 3/4। তার মানে এটা আমাদের কি আছে বলতো, এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে লম্ব। আমার লাগবে অতিভুজ লাগবে, কিন্তু অতিভুজ আমি কিভাবে বলতো, অতিভুজ কিভাবে, লম্ব স্কয়ার তো ভূমি স্কয়ার না, 4² প্লাস 3² এরপরে রুট, তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে কত 5 চলে আসছে। তাহলে cos ইনভার্স কত পাইলাম, 3/4, সরি দেখো তাহলে কি হচ্ছে, cos এর জন্য কি পাবো, ভূমি বাই অতিভুজ, ভূমি কত পাইছি, ভূমি কিন্তু উপরে একটা 3, আর অতিভুজ কত পাইছি 5, তার মানে এটা কত হচ্ছে 3/5 হচ্ছে আমাদের অ্যান্সার, 3/5 হচ্ছে অ্যান্সার। cos আর cos ইনভার্স উঠে গেল, 3/5 হচ্ছে অ্যান্সার। তো কই আছে দেখো তো 3/5, এই যে বি নাম্বারটা 3/5। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ভাই বিপরীত ক্রম থেকে আসবে। ঠিক আছে, কনসেপ্টটা সেম, টাইপটা তুমি এখান থেকে কম পাবা, এই টাইপের প্রশ্ন তুমি পাবা। ঠিক আছে, যার সামনে ইনভার্সের সামনে যে অনুপাত আছে ওই অনুপাতে তুমি জাস্ট কনভার্ট করবা, লম্ব বাই অতিভুজ এই নিয়ম করে। ঠিক আছে, বুঝতে পারছো? পরবর্তীতে আসো, 60° কোণে ক্রিয়ারত √5 একক মানের দুইটা সমান বলের লব্ধি কত। দেখো 60° কোণে ক্রিয়াশীল, রুট একক মানে দুইটা লব্ধি, তার মানে পি এর মানও √5। ঠিক আছে, আর কিউ এর মানও তোমার √5 দেওয়া আছে, লব্ধির মান কত, ডিরেক্ট লব্ধির সূত্র করে দেবা যে আর ইকুয়াল কত ছিল, √, পি স্কয়ার প্লাস হচ্ছে কিউ স্কয়ার প্লাস হচ্ছে 2pq, তাই না, 2pq cos আলফা। তো এই সূত্র আমরা অ্যাপ্লাই করে দিয়ে মান পেয়ে যাব। ঠিক আছে, যেহেতু দুইটা রুট সমান, তাহলে এখানে মানটা কত আসছে, দেখো √5 এর পরিষ্কার মানে 5, এখানে কিউ এর পরিষ্কার মানে কত 5, তারপর দেখো √5 ইনটু √5, তাই না?
তারপর দেখো 2 ইন্টু পি কিউ মানে √5 ইন্টু √5 তার মানে 2 ইন্টু 5। তারপর দেখো cos আলফার মান কত 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রির মান কত হাফ, তুমি বাবা তাহলে হাফ মানে 2 2 কাটা যাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো কত পাইলা 5 5 25, সরি 5 5 10 আর পাশে কত 15, তার মানে √15 তোমার হচ্ছে লব্ধির মান, ঠিক আছে। আর এর মানটা কত √15। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে 2√5 এবং 3 মানের তিনটি বল একটি বিন্দুতে ক্রিয়ারত, তাহলে এরা পরস্পর ভারসাম্য সৃষ্টি করলে প্রথমোক্ত বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত। দেখো যদি ভারসাম্য তৈরি করে, তাহলে এদের যে লব্ধির মান তিনটার যদি লব্ধি করি এটার কত হবে 0 হবে। তাহলে যে কোনো দুইটার লব্ধি অপরটার বিপরীতের সমান, ঠিক আছে। যে কোনো দুইটার লব্ধি অপরটার সমান কিন্তু বিপরীতমুখী, এই সূত্র অ্যাপ্লাই করে তোমরা কিন্তু মানগুলা বের করবা, ঠিক আছে। তাহলে কি ভারসাম্য তৈরি করলে P + Q = R হবে, এবং যে কোনো দুইটার লব্ধি ইকুয়াল টু কত হবে -R, ঠিক আছে। যদি এখানে কোণ দেওয়া নাই তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। যদি কোণ দেওয়া থাকতো, কোণ অন্য দুইটার কোণ দেওয়া আছে, কোণ দেওয়া থাকলে আমরা কি লামির উপপাদ্য বের করতাম। কি করতাম? লামির উপপাদ্যটা কি দেখো, P নিলে তুমি কি এখানে সাইন নিতা, যেটা নিছো ওইটা বাদ দিয়ে অপর দুইটার মধ্যবর্তী কোণ, দেখো কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে। এবার তুমি এখানে আর নিতা, আর নিলে কি অবশিষ্ট কারা থাকলো পি এবং কিউ না, তাহলে তুমি কি সাইন এখানে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ ইকুয়াল, দেখো যদি এখানে কিউ নিতা তাহলে কিউ বাদ দিয়ে উপর দুইটা কি পি এবং আর না, তাহলে নিচে হয়তো সাইন পি এবং আর এর মধ্যবর্তী কোণ। এটা কখন? যখন এই যে মধ্যবর্তী কোণগুলো অপরগুলোর মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে, এখানে দেখো অপর যে ভেক্টর ওগুলা কিন্তু বা অপর যে বল এগুলা কিন্তু মধ্যবর্তী কোণ দেওয়া নাই, তখন আমরা কি যে কোনো দুইটার লব্ধি ইকুয়াল হচ্ছে অপরটা। যেহেতু প্রথম দুইটার কোণ বের করতে বলছে তাহলে ওই দুটাকে তুমি ভেক্টর ধরবা বা বল ধরবা, তাহলে অপরটাকে তার লব্ধি ধরবা। অর্থাৎ এখানে কি করবো বলতো, √5 এত মানে তিনটি বল কোনো একটি বিন্দুতে ক্রিয়া, তাহলে পরস্পর ভারসাম্য সৃষ্টি করলে প্রথমোক্ত বলদের মানে প্রথম দিকে দুইটা বল, তাহলে 2 আর এই যে √5 এটাকে আমরা পি ধরবো, এটাকে কিউ, আর এটা আর কাকে ধরবো আর হচ্ছে 3, ঠিক আছে। তাহলে লব্ধি ধরে মান বের করবা। মধ্যবর্তী কোণ নির্ণয় একটা সূত্র আছে তাই না। তাহলে আমরা এই যে আর এটা সমান r² = কি জানতাম, p² প্লাস হচ্ছে q² প্লাস হচ্ছে 2p q cos আলফা, তাই না। তাহলে তোমাকে এই আলফাটা বের করতে হবে। তাহলে আলফা বের করার সূত্র কি পাবো দেখো তো, cos আলফা এটা সমান কি হচ্ছে দেখো তো, r² মাইনাস p² মাইনাস হচ্ছে q² ডিভাইডেড বাই 2pq। ব্যাস মান বসায় দাও, খেল কত। তাহলে আর এর মান কোনটা 3 কে ধরছি, তাহলে 9 মাইনাস p কোনটা 4 মাইনাস হচ্ছে 5, ঠিক আছে। তাহলে এই মানটা কত 0 হয়ে যাচ্ছে, কিন্তু 90 ডিগ্রি তোমার হচ্ছে অ্যান্সার কিন্তু চলে আসছে, 90 ডিগ্রি কিন্তু হয়ে যাবে, দেখতে পাচ্ছি। 2 ইনটু কত আসছে দেখো তো, 2 ইনটু pq, p মানে কত 2 আর হচ্ছে √5, তাহলে দেখো 2√5 তার মানে 4√5, উপরে দেখো 0 বাই সামথিং মানে আলটিমেটলি 0 আসবে না। তাহলে cos আলফার মানটা কত আসলো 0 আসলো, তাহলে আলফার মানটা কত হবে বলো তো 90 ডিগ্রি না। cos আলফার মান 0 আসছে, আলফার মান কত হবে 90 ডিগ্রি, তাহলে অ্যান্সার কত হবে 90 ডিগ্রি। তাহলে যদি এরকম দেওয়া থাকে ভারসাম্য তৈরি করতেছে, তাহলে যে কোনো যে দুইটার মধ্যবর্তী কোণ বের করতে পারবা, ওই দুইটার লব্ধি হবে অপরটার সমান, ঠিক আছে। এই যে p + q = r, তাহলে তুমি এখান থেকে ইজিলি বলতে পারো যে p + q = কত হবে -r, বিপরীতমুখী কিন্তু ওটার সমান, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 3x² + 7x - 2 = 0 সমীকরণটির মূল দুইটির যোগফল ও গুণফল সমষ্টি কত। মূল দুইটার যোগফল বের করবা, তাহলে যোগফল মানে কি আলফা + বিটা এইটা, এবং গুণফলের সমষ্টি মানে ab, এই দুইটা কি করতে হবে যোগ করতে হবে। তাহলে আমরা মূল দুইটার যোগফল মানে কি জানি, আলফা + বিটা -b/a, তার মানে কত -b কত 7/a, তার মানে দেখো -7/3 পাবো। মূল দুইটার গুণফল মানে কত c/a, তাহলে এটার ভ্যালু কত পাবো, c কত কনস্ট্যান্ট মানে -2 ডিভাইড বাই দেখো 3, তাহলে এই দুইটা কি করতে হবে যোগ করতে হবে। অতএব আলফা + বিটা প্লাস হচ্ছে আলফা বিটা ইকুয়াল কত হচ্ছে দেখো তো, এখানে হচ্ছে -7/3 -2/3, 3 হচ্ছে লসাগু, তার মানে দেখো কত হচ্ছে 9, 3 -9, তার মানে কত হচ্ছে বলতো -3। এটা হচ্ছে आंसर, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, কনসেপ্ট সেম, তাই না। কি বলতো, মূল এবং আমাদের যে সমীকরণের সহগের সম্পর্ক থেকে আসছে এই প্রশ্নটা। এরপর দেখো y² + 8x - 2y - 3 = 0 পরাবৃত্ত দেওয়া আছে, পরাবৃত্তের উপকেন্দ্র কত হবে। তো উপকেন্দ্র সমীকরণ কি জানি a, 0 হবে, তাই না। কখন, যখন y² = 4ax, এই টাইপের সমীকরণ আমরা পাবো। তো আমাদের সমীকরণ দেখো কার উপর দ্বিঘাত, y উপর স্কয়ার, তার মানে অবশ্যই y² = 4x এই টাইপের হবে। তো a, 0 আমার বের করতে হবে। তো যখন এরকম দেওয়া থাকবে তখন তোমাকে কিন্তু আমাদের যে আকার, আমাদের যে প্রমিত আকার, সেটা কি y² = 4x এই আকারে নিয়ে যাইতে হবে, তাহলে কিভাবে নিয়ে যাবো চলো দেখি। যার উপর স্কয়ার আছে ওটাকে a + b অথবা a - b² ওই চলকটা নিবা। তাহলে y গুলোকে একদিকে নাও, এটা নিলাম, বাকিগুলোকে আলাদা রাখো, x
8x minus 23 ইকুয়াল 0। তাহলে এই যে স্কয়ার পার্ট যেটা পাইছো যে চলক ওই চলককে a প্লাস b অথবা a মাইনাস, দেখো এখানে মাইনাস আছে না, তাহলে a মাইনাস b হোল স্কয়ার আমি অ্যাপ্লাই করব। তাহলে y স্কয়ার মাইনাস 2 ইনটু y ইনটু 1, তাহলে b কত 1, তাহলে এখানে 1 স্কয়ার অ্যাড করতে হবে। তাহলে 1 স্কয়ার তো আমি আছে নাই, তাহলে 1 স্কয়ার বাদ দিবা, প্লাস হচ্ছে 8x মাইনাস দেখো হচ্ছে 23 ইকুয়াল কত 0। তাহলে দেখো এখান থেকে আমি পাচ্ছি কত y মাইনাস 1 হোল স্কয়ার, আর এখানে দেখো মাইনাস 1 আর মাইনাস 23 মানে কত 24 হয়ে গেল, তাই না? তাহলে প্লাস দেখো 8x প্লাস মাইনাস হচ্ছে 24 ইকুয়াল 0। তাহলে আমাদের এই পাশে কি y স্কয়ার পার্টটা রাখবো, এই পাশে কি x এর পার্টটা রাখিয়ে দেবো, তাই না? তাহলে আমরা দেখো y মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল এই পাশে চলে গেল। তাহলে এই পাশে গেলে আমরা কি পাচ্ছি দেখো তো মাইনাস 8x প্লাস হচ্ছে 24। তার মানে আমি এখান থেকে দেখো মাইনাস 8 কমন নিতে পারি, মাইনাস 8 কমন নিলে কি থাকতেছে, মাইনাস 8 কমন নিলে আমি কি পাচ্ছি, মাইনাস 8 কমন নিলে দেখো x মাইনাস কত 4 আটা 3 আটা 24 3, ঠিক আছে? এরকম একটা ভ্যালু তুমি পাইলা। তাহলে এখানে দেখো এখানে আমাদের মানটা কত আসছে, মাইনাস 8 আসছে, তাই না? কি আসছে, মাইনাস 8 আসছে। তাহলে মাইনাস 8 যদি লেখা তাহলে 4 ইন্টু 2 ইন্টু এক্স মাইনাস 3, তাই না? তো এখন তুমি এই y মাইনাস 1 কে কি ধরবা, y মাইনাস 1 কে তুমি যদি y ধরবা তাহলে y স্কয়ার, আর এটাকে ধরবা কত x। তাহলে আমি দেখো এখানে কি লিখতে পারি, y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4 মাইনাস 4 ইন্টু 2 ইন্টু হচ্ছে x, যেখানে আমাদের y এর মানটা কত, y এর মানটা আমি পাইছি কত y মাইনাস 1, এবং x এর মানটা কত, x এর মানটা হচ্ছে x মাইনাস 3। এখন কথা হচ্ছে দেখো তো a এর মানটা কত, a এর মানটা কিন্তু মাইনাস 2, এর মানটা কত মাইনাস 2। তাহলে আমাদের উপকেন্দ্র কত ছিল, উপকেন্দ্র, এই উপকেন্দ্র মানে কি ছিল বলতো a, 0 না, তাহলে এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান, তার মানে x যেটা এটা সমান হবে a। তাহলে x এর মান কত দেখো তো x মাইনাস 3, এটা সমান কত মাইনাস 2, তার মানে x এর ভুজটা কত হবে, মাইনাস 3 পর গেলে দেখো তো কত হচ্ছে মাইনাস 2 প্লাস 3, তার মানে কত এখানে শুধুমাত্র 1 থাকে। আর আমার কোটির মান কত, y এর মানটা কত, y এর মানটা 0, তাই না? y এর মানটা 0, তার মানে y ইকুয়াল কত 0। তাহলে y এর মান কত ধরছিলাম, y মাইনাস 1 ইকুয়াল কত 0, অর্থাৎ y এর মানটা কত, y এর মানটা হচ্ছে 1। তার মানে আমাদের এখানে কত হচ্ছে 1 1 হচ্ছে আমাদের উপকেন্দ্র। তাহলে 1 1 কই আছে দেখো তো, ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার, ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে কি বুঝলাম, যে আমি সমীকরণটা সাজায় লিখবো, লাজায় এই যে y স্কয়ার ইকুয়াল টু 4x এইটা ধরে নেব, ঠিক আছে? তো এই যে সমীকরণ, এই সমীকরণের যে উপকেন্দ্র সেটা কত হচ্ছে a, 0 না, যেটা এটা হচ্ছে তোমার y এর মান, এটা হচ্ছে x এর মান। ওই যে তুমি y আর x ধরে নিছো না, দেখো y মাইনাস 1 হোল স্কয়ার আসছে, আমরা কি এটাকে y ধরছি, আর এটাকে x মাইনাস 3 আছে, এটাকে x ধরছি। তো এই যে ভ্যালুগুলো বসাই দেবো, তাহলে এটা কিসের মান, এটা হচ্ছে আমাদের x এর মান, সরি এটা ভুজের মান, এটা হচ্ছে কোটির মান, ঠিক আছে? দুইটা কম্পেয়ার করে x আর y এর মানটা বের করব। পরবর্তী প্রশ্ন দেখো, 3x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 6 উপবৃত্ত এর উৎকেন্দ্রিকতা কত। তাহলে উপবৃত্তটা আকারে নিয়ে যেতে হবে, তাহলে উপবৃত্তের আকারে নিতে কি করতে হবে, 3x স্কয়ার প্লাস হচ্ছে 2y স্কয়ার ইকুয়াল 6 দেওয়া আছে, এপাশে কি আনতে হবে 1 আনতে হবে, তার মানে কি ওইভাবে 6 দ্বারা ভাগ করে দেব। তাহলে দেখো 3x স্কয়ার ডিভাইড বাই 6 প্লাস 2y স্কয়ার ডিভাইড বাই 6 ইকুয়াল হচ্ছে 1। তার মানে দেখো আমি কি পাবো, x স্কয়ার ডিভাইড বাই 2 প্লাস y স্কয়ার ডিভাইড বাই 3 ইকুয়াল হচ্ছে 1। তো আমার উৎকেন্দ্রিকতা মানে কি, এটা কি বলতো, এটা হচ্ছে a স্কয়ার এবং এটা কি বি স্কয়ার, যেটা আমার লাগবে। তাহলে বি এর মানটা কিন্তু বড়, বি স্কয়ার মান বড় মানে বি এর মানটা বড়। তাহলে ই এর মানটা কত হবে, রুট ওভার 1 মাইনাস a স্কয়ার বাই হচ্ছে বি স্কয়ার। তার মানে আমি কি পাবো 1 মাইনাস a স্কয়ার মানে কত 2 বাই 3, তাহলে 3 থেকে 2 বাই কত থাকে রুট ওভার 1 বাই 3 হচ্ছে অ্যানসার, ঠিক আছে? বা 1 বাই রুট 3 আমি লিখতে পারি। তো ই এর মানটা আমার হচ্ছে 1 বাই রুট 3, যেটা দেওয়া যাচ্ছে সি নাম্বার। তো ওই যে উৎকেন্দ্রিকতা বের করার প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বারবারই ঘুরে ফিরে আসতেছে, ঠিক আছে? উপকেন্দ্রের উৎকেন্দ্রিকতা এবং শীর্ষ, ঠিক আছে? পরাবৃত্তের শীর্ষ এবং উপকেন্দ্রের উৎকেন্দ্রিকতা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই যে এটা উপকেন্দ্র বের করতে বলছে, যে শীর্ষ বের করতে বলতো, কি বলতো, শীর্ষ বের করতে বলতো, তাহলে দেখো কি করতাম, যদি শীর্ষ বের করতে বলতো, যদি শীর্ষ বের করতে বলতো, দেখো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ, শীর্ষটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো শীর্ষ বের করতে দেখো সমীকরণ কি পাইছো তুমি, সাজানোর পরে কি পাইছিলা, যে y মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল মাইনাস 4 ইন্টু 2 ইন্টু এক্স মাইনাস 3, ঠিক আছে? তাহলে যদি শীর্ষ বলতো, শীর্ষ, এই যে শীর্ষটা কি হইতো, শীর্ষটা হইতো এই যে যদি তোমার y মাইনাস আলফা হয়, তাহলে দেখো এই যে 1 আছে না, এই 1 আর এই যে 3, এটা হইতো আমার শীর্ষ, ঠিক আছে? যদি এরকম সমীকরণ থাকে y মাইনাস আলফা, সরি y মাইনাস বিটা, এখানে একটু ভুল হয়ে গেছে, দেখো আমি সমীকরণটাকে সূত্রটা লিখে দিই। দেখো যদি y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল 4a ইন্টু এক্স মাইনাস আলফা হয়, তাহলে শীর্ষটা কি হবে, শীর্ষ হবে আলফা কমা বিটা। তাহলে দেখো এক্স মাইনাস আলফা, তাহলে এক্স মাইনাস 3, তাহলে কি আছে 3 হচ্ছে আলফার মান, তাহলে এই যে 3, আর বিটা কত y মাইনাস বিটা মানে কি, আমি কম্পেয়ার করলে কি পাবো, বিটার মানটা 1 পাবো। দেখো 3 1 হচ্ছে শীর্ষ। তো এই শীর্ষ বের করার প্রশ্ন কিন্তু এখান থেকে আসে, তো শীর্ষটাও বের করবা, ঠিক আছে? শীর্ষ বের করা ম্যাথগুলোও করবা, শীর্ষ ইকুয়াল টু হোয়াট, এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই টাইপের থেকে তোমাকে সমীকরণ দিয়ে দিবে এভাবে, এটার থেকে শীর্ষ তোমাকে বের করতে হবে।
পরবর্তী প্রশ্ন আসো, এটা দেখলাম। এরপর হচ্ছে বর্গমূল। এই প্রশ্নের উত্তরটা ভুল দেওয়া আছে, ঠিক আছে, এটার উত্তরটা ভুল দেওয়া আছে। দেখো এইটার জটিল সংখ্যার বর্গমূল, জটিল সংখ্যা কি আছে, বর্গমূলটা বের করতে বসে, ঠিক আছে। তো এটার অ্যান্সারটা কি হবে, এটার অ্যান্সারটা আলটিমেটলি কি হবে, দেখো এটা হচ্ছে ওমেগার মান, এটা হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ারের মান। এটা জটিল সংখ্যার ওমেগা ছিল না, এই যে ওমেগা, এটা সমান ছিল মনে হচ্ছে তোমার যে এটা -1 প্লাস মাইনাস রুট ওভার 3/2, দুইটা মান আসে, তখন এখান থেকে আমাদের ওমেগার মান ছিল -1 মাইনাস √3i/2, এরকম একটা মান ছিল। আর ওমেগা স্কোয়ার এটা সমান ছিল হচ্ছে -1 প্লাস √3i/2, ঠিক আছে। তো এই যে একটাকে বর্গমূল করলে কিন্তু আরেকটা পাওয়া যায়, ঠিক আছে। দেখো ওমেগা স্কোয়ার, এটাকে রুট বর্গমূল করলে কত পাওয়া যায়, ওমেগার মানটা পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এখানে প্লাস আছে না, তাহলে আমাদের অ্যান্সারটা হবে মাইনাস, এটার বর্গমূলের মানটা হবে তোমার হাফ, হ্যাঁ, ইন্টু -1 মাইনাস হচ্ছে √3, -1 মাইনাস হচ্ছে √3, কারণ তুমি এটাকে চাইলে ওমেগা স্কোয়ার ধরতে পারো, সমস্যা নেই। তো এটাকে স্কোয়ার করলে দেখো অপরটা পাবো না, তাহলে ওই মানটা কিন্তু এখানে নাই, প্লাস মাইনাস হবে না, জাস্ট এখানে কি হবে, হাফ ইন্টু, হ্যাঁ, হাফ ইন্টু, দেখো -1 মাইনাস √3i, এটা হবে অ্যান্সার, যেটা অপশনে দেওয়া নেই, বুঝতে পারছো। তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাকে দিবে, যদি এরকম দেয় যে এটা কিন্তু ওমেগা স্কোয়ার মান, ঠিক আছে, ওমেগা স্কোয়ার, তারপর ওমেগা ধরতে পারবা। পরবর্তী প্রশ্ন দেখো, √4 169, এটা আমরা কিভাবে করব, তাহলে এই যে এই পার্টটা দেখো, এই পার্টটাকে তুমি ধরে নাও, এটাকে তুমি কত এক্স ধরে নাও, এটাকে ধরে নাও এক্স ধরে নাও, ঠিক আছে, এই প্রশ্ন আমরা এক্স ধরে নিব। তাহলে যদি এক্স ধরে নেই, এটার ভ্যালু মনে করলাম এক্স, তাহলে দেখো উভয়পক্ষে যদি x⁴ দিয়ে গুণ করি, তাহলে মানটা কত পাচ্ছি, আচ্ছা না এটাই ভাবে না, দেখো ঠিক আছে, তাহলে এটাকে ধরলাম, তাহলে দেখো এটাকে এই পাশে √4 আমি আউট করতে চাই, তাহলে এখানে কি হলো 169 পাইলাম, আর এখানে কত x⁴ পাইলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে x⁴ আমরা জানি কি বলতো, আই স্কোয়ার মান করলে কি মাইনাস আসে না, তাহলে আমি যদি এটাকে 13i এটার পরে যদি স্কোয়ার দিই, দেখো তো -169 কি হয়, কি হয় না, 13 কে স্কোয়ার করলে 169, আর i কে স্কোয়ার করলে মাইনাস চলে আসে, ঠিক আছে। আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে দেখো, এখান থেকে যদি আমি এক্স স্কোয়ার করি, তাহলে একটা রুট স্কোয়ার উঠে গেল, তাই না, একটা স্কোয়ার আলটিমেটলি উঠে গেল। তো এখন কথা হচ্ছে এটা সমান আমি কত লিখতে পারি, এটা সমান আমি কত, একটা স্কোয়ার বাদ দিয়ে দাও, একটা স্কোয়ার বাদ দিয়ে দিলে দেখো আমরা যেহেতু ঘনমূল মূল রুট করতে, তাহলে কি অবশ্যই প্লাস মাইনাস আসবে, এখানে প্লাস মাইনাস, তাহলে কি হচ্ছে প্লাস মাইনাস 13i। আচ্ছা, তখন কথা হচ্ছে তোমাকে এক্স এর মানটা বের করতে বলছে, এক্স এর মান, তাহলে এক্স এর মান বের করা মানে কি, এর উপর আবার রুট করা, তাহলে এই জিনিসটাকে আমরা কিন্তু সাজাই লিখতে পারি, দেখো প্লাস, তুমি যদি এটাকে 13/2, আমরা যদি এরকম প্রশ্ন পাই, আমরা 2i এইটা বের করবো, দেখো 2i, এই 2i কে যদি তুমি ভাঙো, এই 2i কে যদি ভাঙো, এটা মনে রাখবা, এই যে 2i এটাকে ভাঙলে আলটিমেটলি কি যাবে, +-2i, যে +-2i এটা সমান কি লেখা যায়, ঠিক আছে, +-2i এটা সমান কি লেখা যায়, এটা তোমাকে শর্টকাটে মনে রাখবা, তাহলে তোমার জন্য কিন্তু ইজি হবে। তো এই যে 2i এটা সমান তুমি লিখতে পারবা হচ্ছে 1 + i, এটার উপর হোল স্কয়ার, এখানে প্লাস মাইনাস হবে, ঠিক আছে, 1 + i হোল স্কয়ার, এটা তুমি লিখতে পারো 2i। তাহলে তুমি এখানে 13i আছে, তাহলে আমি যদি 2i আনতে চাই, তাহলে কি করবো বলো তো, এখানে আমি 13/2 কমন নিলাম, তাহলে কিন্তু এখানে দেখো +-2i চলে আসলো, আর যে +-2i এটা সমান কিন্তু আমি 1 + -1 স্কয়ার লিখতে পারি। তাহলে আমার টোটাল অ্যান্সার কত আসলো, দেখো তো 13/2 ইনটু 1 +-i এটার পুরো স্কয়ার। এখন যদি আমি রুট করি, তাহলে কি আসছে বলতো, এখন যদি আমি রুট করি, তাহলে অতএব x এর ভ্যালুটা কত আসছে, দেখো √13/2 ইনটু, দেখো এখানে কত আসছে 1 +-i। এখন কথা হচ্ছে অপশন দেখো তো 13/2 কোথাও আছে কিনা, অপশনে 13/2 নাই, √13/2 আছে, কিন্তু √13/2 নাই, তাহলে আমি কি করবো ভাই, এখানে কি করবো, তো এখন আমার কাজ হচ্ছে আমি এটাকে 2 দিয়ে গুণ করে দেবো, উপর আর নিচে 2 দিয়ে গুণ করে, তাহলে উপরে কত হচ্ছে 26, আর নিচে কত 4 হয়ে গেল, তাহলে দেখো অনুপাত তো সেমই আছে, আমি লিখতে পারি এভাবে, সমস্যা নেই, +-i। তাহলে দেখো 4 কে রুটটা তো 2 থাকে, তাহলে এটাকে আমি কি করতে পারি, √26/2 ইন্টু 1 +-i, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সামনে প্লাস মাইনাস অবশ্যই হবে, প্লাস মাইনাস যেহেতু রুট করে দিছি আমরা, এখানে কি হবে প্লাস মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস, ঠিক আছে।
তাহলে অ্যান্সারটা কত দেখো, সি নাম্বারটা আমাদের কারেক্ট, সি নাম্বার না, এখানে হচ্ছে বি নাম্বারটা রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস মনে রাখবা যে প্লাস মাইনাস টু ওয়াই, আমাদের ম্যাথ করার সময় প্লাস মাইনাস টু ওয়াই এটার যদি রুট করা যায় তাহলে এটার সময় আমি কি পাবো, ওয়ান প্লাস মাইনাস আই এটার উপর হোল স্কয়ার, এই মানটা মনে রাখবা, যার ফলে তোমার কিন্তু করতে ইজি হবে। পরবর্তী প্রশ্ন দেখো, দেখো 15 নিউটন, 15 নিউটন, হ্যাঁ 15 নিউটন এবং 10 নিউটন দুইটা সদৃশ সমান্তরাল বল, দুইটা সদৃশ এবং সমান্তরাল বল মানে কি দুইটা একই দিকে কাজ করছে। আচ্ছা বল 5 মিটার লম্বা একটি হালকা রডের দুই প্রান্তে কার্যকর হলে বৃহত্তম বল থেকে লব্ধি কত দূরে ক্রিয়া করতেছে। আচ্ছা ওই যে সেম নিয়মের ম্যাথ। ঠিক আছে, তাহলে আমাদের এই যে দুইটা বল, ঠিক আছে দুইটা বল মনে করো কত দূরে অবস্থান করছে, দুইটা বল সমান্তরালে আছে, তার মানে এইদিকে কাজ করতেছে আর একটা এইদিকে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে দুইটা বল সমান্তরালে এবং বল 5 মিটার লম্বা একটা হালকা রডের দুই প্রান্তে কার্যকর, মানে এখান থেকে দূরত্ব কত 5 মিটার, এখান থেকে দূরত্ব কত, টোটাল দূরত্ব কত 5 মিটার। তাহলে এটা আছে এ বিন্দু, এটা আছে বি বিন্দু, দূরত্ব কত 5 মিটার। তাহলে আমাদের লব্ধি মনে করো এখানে আছে, লব্ধি সি বিন্দুতে আছে, এটা আছে লব্ধি আর। তাহলে এখানে কত বল আছে, এখানে আছে 15 নিউটন বল, এটা কেন কত নিউটন আছে, এটাতে আছে 10 নিউটন বল। ঠিক আছে, তাহলে আমি একটা দূরত্ব দিলাম, কার দূরত্ব বের করতে বলছে, বৃহত্তম বল। তাহলে বৃহত্তম বল এ বিন্দু থেকে এটা দূরত্ব আমি ধরে নিলাম এক্স, এটা দূরত্ব যদি এক্স হয় তাহলে এখানকার দূরত্ব কত হবে 5 মাইনাস এক্স না, ওই যে মনে আছে। তাহলে কি করতে হবে বলতো, লব্ধি যেই বল, এই বল হতে লব্ধির দূরত্ব, বল হতে লব্ধির দূরত্ব কত এক্স ইকুয়াল, আবার সেম ভাবে এখানে বল ইন্টু লব্ধির দূরত্ব, তাহলে 10 ইন্টু দেখো তো 5 মাইনাস এক্স। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে মানটা পাবা না, তাহলে দেখো 5x, এখানে দেখো 5x ইকুয়াল কত, 5 দুগুণে 5 10 কত 50, মাইনাস কত বলতো, মাইনাস 10x। তাহলে এখান থেকে দেখো আমরা কিন্তু ভ্যালুগুলো বের করতে পারি, তাই না। এখান থেকে কিন্তু ভ্যালু বের করে 10x এবার চলে আসলো। আচ্ছা এখানে আমরা কত পাইলাম, এই সরি এখানে 15x আছে, 15x। ঠিক আছে, তাহলে দেখো এখানে 25 হয়ে যাচ্ছে, 25x ইকুয়াল কত 50, তার মানে x এর মান কত হবে, x এর মান হবে 2, x এর মান কত হবে 2, কেন 2 হবে কেন, কারণ আমরা কি ধরছিলাম যে a হতে আর এর দূরত্ব বলছে বড় বল হতে তোমাদের লব্ধির দূরত্ব কত, তাহলে এটাকে আমি x ধরে নিয়েছি, বড় বল কত 15 নিউটন না, তাহলে x এর মান কত 2 হচ্ছে, 2 হচ্ছে অ্যানসার, 2 হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, তাহলে লব্ধিটা বল যত বড় হবে লব্ধিটা কি তত কাছাকাছি হবে। ঠিক আছে, বড় বলের দিকে হবে, বড় বলের কাছাকাছি সবসময় হয়, বড় বলের কাছাকাছি হয়, বড় বলের কাছাকাছি। ঠিক আছে, দেখো তাহলে বড় বল থেকে 2 মিটার, তাহলে ছোট বল থেকে কত 3 মিটার দূরে কিন্তু অবস্থান করছে। দেখো একটি কণা 60 cm s ইনভার্স 2 সমত্বরণে, কি ত্বরণে, সমত্বরণে চলে 11তম সেকেন্ডে সে 720 সেন্টিমিটার পথ অতিক্রম করে, কণাটির আদিবেগ কত, 11তম, ওই যে তম সেকেন্ড। ঠিক আছে, ত্বরণ দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, তাহলে আদিবেগ ইউ সমান কত বের করতে পারবো না। তাহলে আমাদের সূত্র কি ছিল বলতো, যে এস তম দূরত্ব সেটা কি ছিল, ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1 না, টিটা কত কততম সময়। ঠিক আছে, এস এর মান তোমাকে দেওয়া আছে, চলো মানগুলো বসাই। এস এর মান কত দেওয়া আছে 720 ইকুয়াল ইউ এর মান বের করতে হবে, প্লাস হাফ ইন্টু এর মান কত 60 গুণন 60, 2t দেখো কততম 11তম, তাহলে 11 দুগুণে কত, 11 দুগুণে 22, 22 মাইনাস 1 মানে কত 22 মাইনাস 1 করে দিলাম এখানে। তাহলে আমার ইউ এর মানটা লাগবে, তাহলে ইউ সমান আমি কত লিখবো বলতো, ইউ সমান এই যে 720 মাইনাস হাফ দিয়ে 60কে ভাঙো, তাহলে কত হবে 30 পাচ্ছ। ঠিক আছে, তাহলে 30 গুণ হচ্ছে 21। ঠিক আছে, এবার গুণ করে দিবা, মান বের করবো, তাহলে 30 আর 21 গুণ করবো, 30 আর 21 গুণ করো, 0 3 কে 3 আবার 0 0 3 দুগুণে 6, তাহলে কত 630, তাই না 630, তাহলে 720 মাইনাস হচ্ছে 630, তাহলে ক্যালকুলেশন করলে কত হয় বলতো 90 না, তাহলে 90, এখানে কিন্তু 90 চলে আসে, তাহলে 90 cm ইনভার্স 1 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সারটা কত, অ্যান্সার হচ্ছে সি নাম্বার। তো এইভাবে কিন্তু দূরত্ব বা গতির সূত্রগুলো থেকে কিন্তু প্রশ্ন তোমার আসে, এটা কিন্তু সমতলে বস্তুকণার গতি এই অধ্যায় থেকে। ঠিক আছে, তো এই অধ্যায়ের যে গতির সূত্রগুলো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তো এগুলো একটু ভালো করে দেখবা। ওকে, এগুলো একটু ভালো করে দেখে নিও। এবার দেখো এক্স কিউব প্লাস হচ্ছে পি এক্স প্লাস হচ্ছে কিউ ইকুয়াল 0, তাহলে এই সমীকরণে যে তিনটা মূল, তাহলে তিনটা মূল কেমন বুঝবে, যে পাওয়ার কত আছে 3, তাহলে পাওয়ার যদি 3 হয় তাহলে মূল কয়টা আছে, মূল হচ্ছে 3টা। ঠিক আছে, পাওয়ার যদি 2 হয় তাহলে মূল কয়টা আছে 2টা, মনে থাকবে তো। তো এইভাবে আমরা এই টাইপের প্রশ্নগুলো দেখবো। এখন তোমাকে বলছে তিনটা মূল যদি এ বি সি হয় তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান কত। আচ্ছা ভালো কথা, তাহলে চলো তো a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা সূত্র কি বলতো, এটা সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস হচ্ছে বি সি প্লাস হচ্ছে সি এ।
তার মানে তোমার জাস্ট মূলদের যোগফল বের করতে হবে এবং দুইটা দুইটা করে যা হয় এই মানটার লাগবে। তাহলে সমীকরণ কি দেওয়া আছে বলতো, এখান থেকে আমরা জাস্ট সাইডে মানগুলো বের করবো। তাহলে দেখো এক্স কিউব প্লাস হচ্ছে পি এক্স প্লাস কিউ ইকুয়াল হচ্ছে 0। তাহলে মূলদের যোগফল দ্য সামেশন অফ এ, এটা দ্বারা বোঝায় কি, সামেশন অফ এ দ্বারা বোঝায় এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। সামেশন অফ এ দ্বারা কি বোঝায়, এ দ্বারা বোঝায় এ প্লাস বি প্লাস সি, বুঝতে পারছো। তাহলে যোগফল কি হবে, একটা যখন মূল নিছে, দেখো এটা কিন্তু খুবই ইজি, ঠিক আছে। যখন তুমি এখানে যোগফল মানে কি, কয়টা করে মূল নিছো, একটা করে মূল নিছো না, তাহলে তুমি এক্স কিউব থেকে এক বাদ দিবা, তাহলে দেখো এক্স স্কোয়ার, এক্স কিউব থেকে এক বাদ দিলে কত, এক্স স্কোয়ার। তাহলে উপরে হবে কি, এখানে একটা করে মূল নিলে চিহ্ন হবে মাইনাস, তারপর দেখো এখানে কি একটা মূল নিছো, তাহলে সর্বোচ্চ মূল থেকে বাদ দাও, পাওয়ার বাদ দাও, তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত, এক্স স্কোয়ার। তাহলে উপরে হবে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ ডিভাইড বাই সর্বোচ্চ সহগ কত, 1। তাহলে এক্স স্কোয়ার কি যুক্ত পদ আছে নাই, তাহলে এটা কি 0। এ প্লাস বি প্লাস সির মান, তুমি এটার মান কিন্তু 0 পেয়ে গেছো, জাস্ট তোমাকে দুইটা দুইটা করে মূল গুণ করবে। তাহলে এটা কি বোঝায়, সামেশন অফ এ বি, এটা দ্বারা কি বোঝায় যে এটা এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস সি, এই মানটা তুমি নিছো। দেখো এখানে কয়টা করে মূল নিছো, দুইটা দুইটা করে না, তাহলে সর্বোচ্চ ঘাত থেকে 2 বাদ দাও, তাহলে এক্স কিউব থেকে 2 বাদলে কত হবে এক্স, তাহলে উপরে হবে কি এক্স এর সহগ, এক্স এর সহগ কত পি ডিভাইড বাই সর্বোচ্চ সহগ কত 1, এই যে 1। আর চিহ্ন কি হবে, জোর সংখ্যক পদ নিলে চিহ্ন হবে প্লাস, ঠিক আছে। তাহলে এটা কি হবে পি, তাহলে এখানে অ্যান্সার কি হবে বলতো, এখানে অ্যান্সার 0 মাইনাস হচ্ছে 2p, তাহলে অ্যান্সার কত, মাইনাস 2p হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস 2p কই আছে, যে ডি নাম্বারটা, বুঝতে পারছো। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো দিবে, বুঝতে পারছো। তাহলে যখন তুমি একটা করে মূল নিবা, তাহলে একটা করে মূল নিলে প্রত্যেক পদে কি একটা করে মূল আছে না, তাহলে এক্স কিউব থেকে এক বাদ দিবা, তাহলে এক্স স্কোয়ার থাকলো, তাহলে এক্স স্কোয়ার সব কি আছে না, নাই। পরবর্তী দুইটা করে মূল নিয়ে যখন দেখো এ বি বি সি সি এ দুইটা করে মূল না, তাহলে প্রত্যেকটা পদে দুইটা করে মূল আছে, তাহলে এক্স কিউব থেকে 2 বাদ দাও, তাহলে কত থাকলো এক্স, তাহলে এক্স এর সব হবে উপরে আর নিচে সর্বোচ্চ ঘাতের সব। আর জোর সংখ্যক পদ নিলে চিহ্ন হবে প্লাস, আর বিজোড় সংখ্যক পদ নিলে চিহ্ন হবে মাইনাস, শর্টকাটে। এবার দেখো জেড ইকুয়াল টু 8 প্লাস 3i হলে জেড প্লাস জেড বারের মান কত, তো এটা আমরা খুবই সহজেই জানি, তাই না। দেখো জেড এটার সমান যদি a প্লাস আইবি হয়, আমি তোমাদের বলছিলাম যে জেড বার এটার অনুবন্ধী কত হবে a মাইনাস আইবি, এবং এই দুইটা যদি যোগ গুণ করো তাহলে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং তুমি যদি গুণ যোগ করো জেড প্লাস জেড বার, দেখো এই যে মাইনাস বি প্লাস বি কেটে যাবে, কিন্তু তাহলে থাকলো কি শুধুমাত্র 2a থাকবে, ঠিক আছে 2a। তাহলে এখানে a কোনটা, a হচ্ছে 8 না, তাহলে 8 দুগুণে 16 হবে অ্যান্সার। এবার আসো এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 1, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, উৎকেন্দ্রিকতা ভাই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নিবা, যে কোনো একটা শিফটে তুমি পাবা, অবশ্যই পাবা, ঠিক আছে। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4y স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, ভালো কথা, y স্কোয়ার সাথে কি সহগ থাকা যাবে না, তাহলে এটা আমি কিভাবে করবো, দেখো এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 স্কোয়ার প্লাস y স্কোয়ার ডিভাইড বাই 1/4 ইকুয়াল কত 1, তাহলে 1/4 কে তুমি কি লিখতে পারো 1/2 স্কোয়ার, তাহলে দেখো হাফ বড় না 1 বড়, অবশ্যই 1 বড়, তাহলে 1 গ্রেটার দেন কি হাফ না, তাহলে এর মানটা কি বড় হচ্ছে বি এর থেকে, তাহলে এর উৎকেন্দ্রিকতা কি হবে ই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার, ঠিক আছে। তাহলে a স্কোয়ার মান কত 1 না, আর উপরে বি স্কোয়ার, তার মানে ভাগ হয়ে গেলে তুমি রুট ওভার 1 মাইনাস 1/4 পাবা, দ্যাট মিন্স তুমি পাবা হচ্ছে √3/2, √3/2 আছে অ্যান্সার। তো যেটা কত বি নাম্বারে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো এখানে সাইন ইনটু ট্যান ইনভার্স হাফ প্লাস কট ইনভার্স 3, তো এই জিনিসটা আমাদের আগে অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথমে তুমি কি এই যে এখানে সূত্র করবা, দেখো ট্যান কট ইনভার্স আছে, দেখো কট ইনভার্স, তাহলে কট ইনভার্স থেকে ট্যান ইনভার্স কিভাবে নিয়ে যাবো, যে কট ইনভার্স 3, এটাকে তুমি 3টাকে উল্টায় দিলে ট্যান ইনভার্সে নিয়ে যেতে পারবা, ট্যান ইনভার্স 1/3, ঠিক আছে। কারণ কি কট কি ট্যানের উল্টা না, তাহলে কি 3টাকে উল্টায় দিলে ট্যান ইনভার্সে নিয়ে যেতে পারবা। তাহলে আমাদের এবার সমীকরণটা কেমন হচ্ছে, দেখো তো সাইন ইনটু ট্যান ইনভার্স 1/2 প্লাস হচ্ছে ট্যান ইনভার্স 1/3, দেখো এই মান কিন্তু আমি জানি ভাই, এটা কিন্তু আমরা অনেকবার করছি তাই না, এটার মান কিন্তু π/4, এটার মান কত π/4, এটা আমরা কিছুক্ষণ আগে করলাম, দুইটা প্রশ্ন কিন্তু এখান থেকে আসছে, তাহলে একই প্রশ্ন দেখো ঘুরে ফিরে আসছে, সাইন π/4 এর মান, তাহলে সাইন π/4 এর মান কত 1/√2, তাহলে এই যে 1/√2 হবে অ্যান্সার, তাহলে এই যে 1/√2 হবে অ্যান্সার। তাহলে দেখছো তুমি যদি বেশি বেশি প্রশ্ন সলভ করো তখন তোমার কিন্তু অল্প সময় লাগছে, কারণ তুমি জানো যে এই প্রশ্ন হুবহু আমি আসছে, এই প্রশ্নের এতটুকুর মান আমি কি π/4 আমি জানি, কিছুক্ষণ আগে এই প্রশ্ন সলভ করলাম। তাহলে এই যেগুলা কিন্তু যত বেশি প্রশ্ন সলভ করবা তাছাড়া কিন্তু কমন পাবা না, প্রশ্ন সলভ করলে যাবি ম্যাথে তুমি একদম কি বলে 22-22 তুমি তুলতে পারবা যদি বেশি বেশি ভার্সিটি ক প্রশ্নটা সলভ করো, ঠিক আছে। আর যে টাইপগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সবগুলাই গুরুত্বপূর্ণ। দেখো এখানে a প্লাস আইবি ইকুয়াল দেখো 4 মাইনাস আই, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান কত, তাহলে a কোনটা আর b কোনটা তোমাকে সমান, দেখো a মাইনাস a প্লাস আইবি দেওয়া আছে, ঠিক আছে, আর এটা সমান কত দেওয়া আছে 4 মাইনাস আই। তাহলে আমি যদি অনুপাত করি, দেখো অনুপাত করি তাহলে কি হচ্ছে, আমি যদি এটা লিখে দেখো 4 প্লাস মাইনাস আই লেখা যায় না, মাইনাস আই লেখা যায়, তার মানে এর মান কত, এর মান হচ্ছে 4, এবং বি এর মান কত, বি এর মান হচ্ছে -1, তাহলে তোমাকে এখানে কি করছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে দেখো 4 স্কোয়ার মাইনাস -1 স্কোয়ার, দ্যাট মিন্স কত বলতো 16 মাইনাস 1 মানে কত 17 হচ্ছে অ্যান্সার, তাহলে 17
4 16, আচ্ছা সরি 4 16 মাইনাস 1 মানে কত 15। তাহলে এখানে অ্যান্সার কত হবে 15। তাহলে 15 কই দেওয়া আছে দেখো তো, 15 দেওয়া আছে হচ্ছে আমাদের ডি নাম্বারে। তো ডি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। তো এইভাবে কিন্তু জটিল সংখ্যার যে বৈশিষ্ট্য এখান থেকে কিন্তু প্রশ্ন দিবে, ঠিক আছে। আরেকটা বৈশিষ্ট্য মনে রাখবে, দেখো মাইনাস এ ইন্টু রুট ওভার মাইনাস বি, এটা সমান কত লেখা যায় মাইনাস রুট ওভার এ বি, ঠিক আছে। আবার দেখো রুট ওভার মাইনাস এ, এটার সমান তুমি লিখতে পারো এ ইন্টু আই, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো কিন্তু অনেক সময় আসে। পরবর্তী দেখো 9x² + 4y² উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ভাই আমরা কিভাবে পাবো বলতো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র আছে তাই না? তো এখানে আমাদের দেখতে হবে কোনটা বড়, আগে আগে আকারে নিয়ে যাইতে হবে। তাহলে উপবৃত্তের আকারে নিয়ে যেতে হলে কি করতে বলতো, 3a 9x² 36 দিয়ে ভাগ করবো না, এই পাশে কনস্ট্যান্ট দিয়ে উভয়পক্ষে ভাগ করে দেবো, কারণ এই পাশে কি 1 আনতে হবে আমার। তাহলে দেখো 36, তারপরে এখন দেখো 4y² বাই হচ্ছে কত 36 ইকুয়াল কত 1। তাহলে এখানে আমি কত পাইলাম, এখানে পাইলাম হচ্ছে, দেখো এখানে কত x²/4 আসে, এখানে হচ্ছে y²/9 আসে তাই না? তো এইভাবে আমরা মানটা পেয়ে যাওয়ার পরে ক্যালকুলেশন করে দেব। তো দেখো এখানে কত আসলো, y²/9, সরি এখানে x²/9, x²/9 প্লাস y²/4 ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমি দেখো এখানে a এর মান কত পাবো, a এর মান পাচ্ছি হচ্ছে 3 এবং b এর মান পাচ্ছি কত 2। তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে a এর মানটা বড়। তাহলে এখানে লম্বের দৈর্ঘ্য কি হবে, লম্বের দৈর্ঘ্য হবে হচ্ছে 2b²/a, যেটা ছোট, সরি 2a²/b, যেটা ছোট সেটা হবে নিচে, ঠিক আছে, যেটা ছোট সেটা হবে নিচে। তার মানে 2a²/b, তাহলে ও বড়টা সবসময় উপরে থাকবে, ঠিক আছে। তাহলে বড় কত 9, তাহলে দেখো a² মানে কত 9, তাহলে 2 × 9, 2 × 9, আর b এর মান কত আসছে, b এর মান হচ্ছে 2, 2 দিয়ে কাটা তাহলে কত 9, যে 9 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 9 কই আছে দেখো তো, ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এখান থেকে আরেকটা টাইপের প্রশ্ন আসে, সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়, ঠিক আছে। ক্ষেত্রফল নির্ণয়, যদি ক্ষেত্রফল চাই বলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, যদি বলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল চাইলে কি করবে জানো, ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে পাই এ বি, এই যে এটা বের করবা, বিটা বের করবা, বের করে বসাই দেবে। যদি তোমাকে বলতো এটা ক্ষেত্রফল বের করো, তাহলে কি করতে, পাই ইন্টু 3, এর মানটা কত, এর মান হচ্ছে 3, আর বি এর মানটা কত 2, তাহলে দেখো এখানে কত 6 পাই, এটা কিন্তু অ্যান্সার হয়ে যেত, ঠিক আছে। এটা কি উপবৃত্তের ক্ষেত্রফল, উপবৃত্তের ক্ষেত্রফল বা আবদ্ধ ক্ষেত্রফল, ঠিক আছে, মনে রাখবে পাই এ বি হচ্ছে উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। পরবর্তী দেখো এই প্রশ্নটা ভাই, এটা ডিরেক্ট অ্যান্সার, এটা অনেকবার আসছে, এটা মান হচ্ছে 1। এটা দেওয়া থাকলে এটা অ্যান্সার করতে x² + y², এটা হচ্ছে 1, এটা আমরা অনেকবার করছি, এটা করার দরকার নেই, মুখস্থ মান এরকম থাকলে এটা 1 দিয়ে দিবা। এবার দেখো x² - 8x - 2y শীর্ষবিন্দু, তোমাকে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে পরাবৃত্তের শীর্ষটা কিন্তু আসে, দেখো চলে আসছে। তাহলে দেখো যার উপর স্কয়ার আছে ওই পার্টটা একদিকে রেখে ওটাকে a - b অথবা a + হোল স্কয়ার নিয়ে ওয়াইটাকে আলাদা রাখবো। তাহলে দেখো এখানে x² আছে, তাহলে এই সমীকরণটা কিন্তু এমন হবে, x² = 4ay, এই টাইপের সমীকরণ হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা a স্কয়ার যে যার চলকের ওগুলা একদিকে রাখবো, 8x, বাকিগুলো আলাদা পক্ষান্তর করে দেবো। তাহলে দেখো -2y - 7। তো এখান থেকে দেখো x² - 2 × x × 4, তাই না? তাহলে দেখো কত হচ্ছে 8 মিলতেছে, তাহলে 4² লাগবে আমার, যেহেতু আমি b² a + a - b হোল স্কয়ার নিব। তো +4² এই পাশে যোগ করছে x, তাহলে এই পাশেও যোগ করতে হবে না, -2y - 7 প্লাস দেখো 4²। তার মানে দেখো মানটা এই পাশে কি আসছে আমাদের, x - 4 হোল স্কয়ার ইকুয়াল, দেখো এখানে কত আসছে, এখানে আছে 16 আর মাইনাস, তার মানে কি 9 পাবো এখানে, -2y প্লাস হচ্ছে 9, ঠিক আছে, এই মানটা তুমি পাইলা। তো আমি এখান থেকে কি করবো বলতো, এখানে আমাদের y এর সাথে কিছু রাখা যাবে না, y এর সাথে কোনো চলক সংখ্যা রাখা যাবে না, তাহলে কি -2 কমন নিয়ে নিলাম। তো -2 কমন নিলে কি থাকে দেখো তো, y - 9/2, আর এখানে কি থাকতেছে x - 4 হোল স্কয়ার। তাহলে দেখো এখানে আলফা কোনটা, এই যে এটা হচ্ছে কি আমাদের আলফা না, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের বিটা। তাহলে আমাদের শীর্ষ কি ছিল, আমি দেখছিলাম কত বলতো, শীর্ষ কি ছিল, আলফা বিটা না, এই যে আলফা বিটা। আলফা বিটা মান কত হচ্ছে 4, আচ্ছা 9/2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 4 9/2 করে দেওয়া আছে, দেখো সি নাম্বারটা, ঠিক আছে। তো শীর্ষের মান তুমি আরেকভাবে করতে পারো, সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে আরো একটা ইজি পদ্ধতি, সেটা হচ্ছে দেখাই তোমাকে। তুমি কি অন্তরীকরণ করবে, ঠিক আছে। অন্তরীকরণ কি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, del/del x করে দিবা একবার, তারপরে del/del y করে দিবা, তারপর যে দুইটা মান পাবো এটা সমাধান করলে মান পেয়ে যাবে। del/del x, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দাও, তাহলে কি থাকে দেখো তো, 2x - 8
এখানে ওয়াই কে আমরা কনস্ট্যান্ট ধরবো, পার্শিয়াল মানে কি ওয়াইটা কনস্ট্যান্ট, যার নিচে যেই চলক ওই চলকটা খালি পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে 2x - 8 হলো, আর এখানে দেখো কত হচ্ছে 2y, এখানে দেখো খালি 2 হচ্ছে, খালি 2, ঠিক আছে। ডেল বাই ডেল ওয়াই এটা সমান কত আসছে 2। এই দুইটার সমাধান, এখানে তো চলক আসছে না, 8x + 2 7, আচ্ছা সরি, এই যে এই পার্টটা সমান 0 ধরে x এর মান বের করব, ঠিক আছে। এটা ইকুয়াল 0, এটা ইকুয়াল 0, তাহলে দেখো 2x মাইনাস কত 8, এটা ইকুয়াল কত 0, তাহলে x এর মান কত আসলো, x এর মান 4 চলে আসলো, দেখো ইজিলি চলে আসলো x এর মান 4, ঠিক আছে, এটা সহজে মান চলে আসলো। তাহলে x এর মান 4 তুমি সমীকরণে বসাই দাও, বসাই দিলে y এর মানটা পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে দেখো x এর মান 4 কিন্তু একটা অপশনে দেওয়া আছে, সেটা হচ্ছে c নাম্বার, তো c নাম্বার তুমি করবা। তাহলে কি করবা, ডেল বাই ডেল x এটা ইকুয়াল 0, ডেল বাই ডেল x এটা ইকুয়াল 0, মানে যার উপর স্কয়ার আছে ওটা ধরবা। আর যদি y থাকতো, যদি এখানে y স্কয়ার থাকতো, y স্কয়ার থাকলে আমরা কি করতাম, ডেল বাই ডেল y = 0 করে y এর মান অথবা x এর মান পেয়ে সমীকরণে বসাইলে আরেকটা মান পেয়ে যায়, তাই ইজিলি শীর্ষ মান বের করার শর্টকাট এটা। এবার দেখো একটা ট্রেন t সেকেন্ড পরে এত মিটার পথ অতিক্রম করলে 5 মিনিট পর ট্রেনটির বেগ কত হবে। তাহলে t সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম করলে বেগ কত, তাহলে বেগ মানে কি বলতো, এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের s দেওয়া আছে, তাই না। তাহলে v, এই যে v এটা সমান কত, ds/dt না, ds/dt, তার মানে তোমার জাস্ট অন্তরীকরণ করতে হবে d/dt অফ, এখানে কি দেওয়া আছে 3t প্লাস হচ্ছে t স্কয়ার বাই হচ্ছে 8, এটাকে অন্তরীকরণ করো t এর সাপেক্ষে, তাহলে দেখো অন্তরীকরণ করলে কি থাকে 3 থাকে, প্লাস এই 2 সামনে চলে আসলো, তাহলে 2 আর 8 কাটা, তাহলে 4 থাকে t/4, এটা তোমার পাইলা কত বেগ। এবার t = 5, 5 মিনিট পর t = 5 হলে v = কত হবে, 5 বসাই দাও, তাহলে 3 প্লাস 5/4, তার মানে দেখো 3 4 12, 12 এর পাশে 17, 17/4 এরকম একটা आंसर। 5 মিনিট পর ট্রেনটির বেগ কত হবে, এত মিটার পথ অতিক্রম, একটি ট্রেন টি সেকেন্ড, ও সরি টি সেকেন্ড বলছে না, তাহলে তোমার এখানে একটা ভুল হয়ে গেছে, টি সেকেন্ড বলছে, তাহলে আমাদের এখানে 5 মিনিট, এটা কিন্তু 5 মিনিট, ঠিক আছে 5 মিনিট, তাহলে কি সেকেন্ডে কনভার্ট করলে কত হবে, 60 গুণন 5, 5 তো কত 30, দেখো 300, ঠিক আছে 300 সেকেন্ড, তাহলে v সমান কত হবে, দেখো তো 3 প্লাস 300/4, তার মানে কত 300/4 করলে কত হয় দেখো তো, তাহলে 300 কে 2 করলে ভাগ দিয়ে করলে 150, 150 কে আবার 2 দিয়ে ভাগ করলে কত 75, 75 আর 3 যোগ করলে কত 78, তাহলে এই যে 78, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 78 মিটার পার সেকেন্ড, যেটা দেওয়া আছে এই নাম্বারে 78 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এইভাবে আমাদের প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে, তোমাকে যদি এভাবে ফাংশন দেওয়া থাকে, টি এর ফাংশন দেওয়া আছে, এটা কি সরণ দেওয়া আছে, তাহলে তোমাকে বেগ বের করতে বলে কি ভি, এটা সমান আমরা জানি ds/dt, জাস্ট টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিবা, তারপর মিনিট দেওয়া আছে, তাহলে এখানে দেওয়া সেকেন্ডে, তাহলে মিনিট মানে কি, তোমাকে সেকেন্ডে কনভার্ট করে টি এর মানটা বসাই দিলে বেগের মানটা পেয়ে যাবা। এরপরে দেখো কোন প্রক্ষেপকের নিক্ষেপণ বেগ দ্বিগুণ বৃদ্ধি করলে নিচের কোনটি সঠিক, তাহলে প্রক্ষেপণ বেগ যেটা, প্রক্ষেপণ বেগ মানে কি v0, এই v0টাকে আমি করলাম দ্বিগুণ করলাম, দ্বিগুণ করলে নিচের কোনটি সঠিক, দেখো আনুভূমিক পাল্লা দ্বিগুণ হবে, আনুভূমিক পাল্লা 3 গুণ হবে, আনুভূমিক পাল্লা 4 গুণ হবে, কোনোটি নেই, তো আনুভূমিক পাল্লার সাথে আমাদের যে সম্পর্ক সেটা আমার লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে এখানে যে গতিবিদ্যার যে সূত্রগুলা, সেগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। দেখো অনুভূমিক পাল্লার যে সূত্র সেটা হচ্ছে r, এটা ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি। তার মানে আমি যদি এই দুটাকে কনস্ট্যান্ট রাখি, তাহলে আর এর সাথে ইউ এর সম্পর্কটা কি, অর্থাৎ অনুভূমিক পাল্লার সাথে বেগের যে সম্পর্ক সেটা হচ্ছে সমান বর্গমূলের সমানুপাতিক, তাই না। তাহলে ইউ কে তুমি দ্বিগুণ করছো, তাহলে ইউ কে যদি দ্বিগুণ করো তাহলে আর কত হবে 4 গুণ হবে, আর কত হবে 4 গুণ, আর কত হবে 4 গুণ, তার মানে আর ড্যাশ এটা সমান কত হবে n স্কয়ার আর, তাহলে n কে কত গুণ, মানে ইউ কে তুমি যদি n করবো, ইউ কে n গুণ করলে, ইউ কে n গুণ করলে তাহলে কত হচ্ছে বলতো, এখানে 4 আর হচ্ছে না 4 গুণ হয়ে যাবে, তাহলে অ্যান্সার কত হবে 4 গুণ, আণবিক পাল্লা কি হবে, আণবিক পাল্লা 4 গুণ হয়ে যাবে, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো -1 প্লাস i এর আর্গুমেন্ট কত, এই যে আর্গুমেন্টের প্রশ্ন আবার সেম, এটা তো কিভাবে করবো বলতো, এটা কি -x প্লাস y, তার মানে এটা কি, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে, দ্বিতীয় চতুর্ভাগে আমরা কিছু আগে দেখছিলাম একটা ওই সেম প্রশ্ন সেম উত্তর 5/4, এটা হবে উত্তর। তাহলে দেখো কি আছে, এই যে পাই মাইনাস tan ইনভার্স 1/1, তাহলে এটা কত পাই/4 হচ্ছে, তাহলে পাই মাইনাস থিটা, পাই মাইনাস পাই/4, দেখো
সরি পাই, এখানে তোমার হচ্ছে 3 নম্বর চতুর্ভাগ, সরি এখানে -x+y, ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গেছে মনে হয়। আচ্ছা না ঠিকই আছে, 3π/4, 3π/4, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে যখন, তখন হবে এটা উত্তর, ঠিক আছে, দ্বিতীয় চতুর্ভাগে এটা উত্তর, 3π/4, 3π/4 এটা হচ্ছে আমাদের উত্তর। আর্গুমেন্টটা ভাই খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বা। এবার দেখো x³ - 5x² + 6 = 0 সমীকরণের মূল ত্রয় যদি abc হয় তাহলে 1/abc এর মান কত? সমস্যা নাই, আমরা abc এর মানটা বের করব। abc তিনটা মূল নিছো না, তাহলে x³ থেকে 3 বাদ দাও মানে কত? 0, মানে কনস্ট্যান্ট পদ, এই যে কনস্ট্যান্ট পদ c, এটা কি তিনটা পদ মানে কি বীজগণ না, তাহলে -6 / x³ এর সহ কত? 1, ঠিক আছে, তো তোমাকে 1/abc বের করতে হচ্ছে, 1/abc তার মানে কি হচ্ছে বলতো? -1/6, -1/6 হচ্ছে অ্যান্সার, বি নাম্বারটা। কত সহজ প্রশ্ন দেখছো, এগুলো পারবা না? অবশ্যই পারবা। পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, পরাবৃত্ত দেওয়া আছে, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত বলতো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, তাহলে এর মানটা তোমার আগে লাগবে। তাহলে এর মান বের করতে হলে কি সমীকরণটাকে সাজাইতে হবে, তাই না? তাহলে সমীকরণটাকে সাজাই লিখি, তাহলে দেখো x² - 4x, y এর পার্টটা আলাদা করে দিব, তাহলে দেখো 12 - 12y প্লাস হচ্ছে 40, তাহলে কি ওই যে সমীকরণটা সাজাই লিখবো, এর মানটা আমার লাগবে। তাহলে দেখো x² - 4x, তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে x² - 2, 2 2 4, তার মানে 2 হোল স্কয়ার হবে, ঠিক আছে, x - 2 হোল স্কয়ার হবে, এখানে দেখা মাত্রই বলে দেওয়া যাবে x - 2 হোল স্কয়ার। আর তুমি এখানে এক্সট্রা কি নিছো? 4 কিনে নিছো, এই যে a² - 2ab + b² 4 নিছো, তাহলে এই পাশে তোমার 4 যোগ করতে হবে, তাহলে দেখো -12y প্লাস দেখো 4 যোগ করলে কত? 44 হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো -12 তোমাকে কমন নিতে হবে, কারণ কি y এর সহগ রাখা যাবে না, তাহলে -12, এটা যদি তুমি কমন নাও তাহলে -12, এটা কমন নিলে দেখো কি থাকছে? y প্লাস 44, এখানে 12 দিয়ে ভাগ করলে কত? 4 11, এই 44 ভাগ হচ্ছে 12, এটা এরকম রাখলা। এই যে 12 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, 12। তাহলে আমাদের এখানে দূরত্ব, এটার মান কত? 4a না, এই 4a, এই যে 4a, এটার ভ্যালু তোমাকে, এটা কি মডুলাস মান, তাহলে মডুলাস মান কত হবে? -12 মডুলাস, যার মানে কত? শুধু 12। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে 12, অ্যান্সার হচ্ছে কত? 12। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে x+4 হোল স্কয়ার 100 ডিভাইড বাই, দেখো এটা দেওয়া আছে উৎকেন্দ্রিকতা কত, তো এখানে একটু ঝামেলা আছে, এখানে একটু ঝামেলা আছে, কি বলতো, এখানে তোমাকে ডাইরেক্ট দেখো x এর মান ও a এর মানটা এখানে দেওয়া আছে, এখানে আমাদের b এর মান, তো আমাদের a এর মান b এর মান পেয়ে গেলে তো আমরা ইজিলি পেয়ে যাব, ঠিক আছে। তো আমার যখন হচ্ছে উৎকেন্দ্রিকতা বের করতে হলে বা উপকেন্দ্র বের করতে হলে তখন আমাদের কিন্তু ঝামেলা হবে, কারণ এখানে আলফা দেওয়া আছে, বিটা দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আমাদের শুধুমাত্র a আর b লাগতেছে, তাহলে আমাদের a আর b দেখো a স্কয়ার মান কত আসছে? a স্কয়ার মান হচ্ছে 100, আর b স্কয়ার মান কত? 64, তার মানে আমি বলতে পারি যে হচ্ছে আমাদের এর মানটা কি বড়, তাহলে এর মানটা বড় হলে ই এর মানটা কত হবে? ই এটা সমান কত? √1 মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে এই স্কোয়ার, তার মানে কত? 64 ডিভাইড বাই হচ্ছে 100, তাহলে 100 থেকে 64 বাদলে কত থাকে বলতো? 100 থেকে 64 বাদলে আমরা দেখতে পাচ্ছি 64 36, তাই না, 36, তার মানে 36, দেখো 36 ডিভাইড বাই হচ্ছে 100, এরপরে কত? রুট, তার মানে 36 এর উপরে কত থাকে? 6 ডিভাইড বাই হচ্ছে 10, তাহলে 6/10 হচ্ছে আমাদের অ্যান্সার। 6/10 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কি থাকছে? 3/5, এই 3/5 হচ্ছে অ্যান্সার, যেটা দেওয়া আছে হচ্ছে বি নাম্বারে। তো উৎকেন্দ্রিকতা দেখো অনেক গুরুত্বপূর্ণ, এটা আমি অনেক প্রায়োরিটি লিস্টে রাখতেছি, উৎকেন্দ্রিকতা তোমরা ভালো করে পড়ে নিবা। এই যেগুলো করাইছি এগুলো থেকে আসবে। আবার দেখো এই যে এখানে প্রশ্ন tan ইনভার্স, এটার ভ্যালু কত? এটার ভ্যালু কিন্তু π/4, এটা আমরা করছি, সেম প্রশ্ন ঘুরে ফিরে আসতে যেতে π/4, তাহলে tan π/4 মানে কত? 1 না, এই যে অ্যান্সার কত? 1, ইজিলি বের করতে পারবো। পরবর্তী প্রশ্ন দেখো i টু দি পাওয়ার, এই যে আসলো এবার খেলা, i এর পাওয়ার, দেখো ভাই i এর পাওয়ার যদি 4 হয়, i এর পাওয়ার যদি 4 হয় বা 4 এর গুণিতক হয় তাহলে মানটা কত হবে? 1, ঠিক আছে, শুধু i, এটা মানে কত? -1 √1, i স্কয়ার মানে কত? -1, তারপর তুমি যদি i কিউব করো তাহলে কি হবে? -i হবে, i টু দি পাওয়ার 4 করলে কি হবে? i টু দি পাওয়ার 4 করলে হবে 1, ঠিক আছে। আচ্ছা এখন ঘটনা হইলো, এখন আমার কি করতে হবে ভাই? এখন দেখো i টু দি পাওয়ার 4 এবং i টু দি পাওয়ার 4n প্লাস x, অর্থাৎ 4 এর গুণিতক পরে যা থাকবে এটা হবে i এর পাওয়ার, i টু দি পাওয়ার x। তাহলে এখানে দেখো 4n এর পরে কি আছে? 3 আছে না, তাহলে এটা কি হবে? i কিউব হবে অ্যান্সার, বাট i কিউব মানে কত? -i না, তো এটা হচ্ছে -i হচ্ছে উত্তর, ঠিক আছে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখো আমি কি বলতে পারি, দেখো 1 প্লাস i -1 i, এটা ইকুয়াল কত? 0 না, এটা ইকুয়াল 0, আচ্ছা ভালো কথা। তো এটা ইকুয়াল যদি 0 হয় তাহলে দেখো এখান থেকে আমি কি কি লিখতে পারি? 1 প্লাস i প্লাস হচ্ছে i স্কয়ার প্লাস হচ্ছে i কিউব
হুম 1 প্লাস হচ্ছে আই প্লাস হচ্ছে আই স্কোয়ার প্লাস হচ্ছে আই কিউব, এই ভ্যালুটা হচ্ছে জিরো। এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা তোমার জিরো হবে। ঠিক আছে, এই ভ্যালুটা জিরো হবে। কিভাবে হবে দেখো, 1 প্লাস হচ্ছে আই, আই স্কোয়ার মান কত? মাইনাস আই, এবং আই কিউবের মানটা হচ্ছে আই স্কোয়ার মান হচ্ছে -1, এবং এটার ভ্যালু হচ্ছে তোমার কত? আই কিউব। এইভাবে কিন্তু মানটা 1 আসে। আবার তুমি এখানে আয়ের পাওয়ার, এখানে আরেকটা জিনিসটা হবে এরকম, টোটালি দেখো জিনিসটা হবে এরকম যে হচ্ছে আয়ের পাওয়ার 1 প্লাস হচ্ছে আয়ের পাওয়ার হচ্ছে 2 প্লাস আয়ের পাওয়ার হচ্ছে 3 প্লাস আয়ের পাওয়ার হচ্ছে 4, এটা ইকুয়াল 0। অর্থাৎ আয়ের পাওয়ার যদি ক্রমিক সংখ্যা হয় তাহলে চারটার যে পদ মিলে যে সরল পাবো, যে রাশিটা পাবো, এটার মান কত? 0 হবে। ঠিক আছে, এটা হচ্ছে আয়ের পাওয়ার নিয়ে আমাদের করতে হবে। ঠিক আছে, দেখো আই টু দি পাওয়ার 4n প্লাস এক্স, এরকম থাকলে আমরা কি আই টু দি পাওয়ার এক্স লিখতে পারি। যেমন আমি যদি বলি আই টু দি পাওয়ার 13, তাহলে কত কত? এটা লেখা যায় না? আই টু দি পাওয়ার 12 যোগ 1, তাহলে এটা কি 4 দ্বারা বিভাজ্য, তার মানে আলটিমেটলি কি আই টু দি পাওয়ার 1 হবে অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে আয়ের পাওয়ার গুলা করবো আমরা। এরপর আসো, দেখো কে এর মান কত হলে এটা সমীকরণটি মূল দিয়ে জটিল হবে। আচ্ছা, জটিল মূল মানে কি বলতো? জটিল মূল আমি বলছিলাম কিন্তু জটিল মূল এবং সমান, এটা থেকে প্রশ্ন আসবে। জটিল মানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac, এটার ভ্যালু কত হবে? 0 থেকে ছোট হবে। ঠিক আছে, তাহলে দেখো বি স্কোয়ার মাইনাস 4ac কোনটা কোনটা? এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে কত? সি। তাহলে বি স্কোয়ার মানে কি দেখো তো? 11 প্লাস কে হোল স্কোয়ার না? 11 প্লাস হচ্ছে কে, এটার উপর কত? হোল স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এসি কত? 3k প্লাস 1 ইন্টু সিসি কত? 9, এটার মানটা কত হবে? 0 থেকে ছোট হবে। তাহলে চলো 11 প্লাস কে হোল স্কোয়ার 121 প্লাস হচ্ছে 11 দুগুণে 22 কে প্লাস হচ্ছে কে স্কোয়ার মাইনাস 3 4 12 কে মাইনাস আছে। আচ্ছা, এখানে 9 গুণ আছে। ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গেছে, 9 গুণ আছে। 4 নং কত? 36। 4 নং কত হচ্ছে এখানে? দেখো 36 হচ্ছে, তাই না? তাহলে 36 3 36 এখানে গুণ করতে হবে। তাহলে 3 6 18 18 8 হাত থেকে 1, 108। ঠিক আছে, 108 আসছে এখানে। তাহলে আমাদের এখানে মানটা কত আসবে? 108। 108 কে মাইনাস হচ্ছে 4 নং কত? 36 প্লাস হচ্ছে মাইনাস 36, এটার মান কত? 0 থেকে ছোট। তো এইটা আমরা এখন হিসাব করবো। দেখো 22 কে আছে এখানে, 108 কে এখানে, কে স্কোয়ার, তাহলে এখানে কে স্কোয়ার পাইলাম। আচ্ছা, এখানে কে স্কোয়ার পাইলাম মাইনাস দেখো 108 কে এখানে আছে 22 কে, এটা বিয়োগ করলে কত থাকে দেখো তো? বিয়োগ করলে থাকে আছে মাইনাস 8 থেকে 2 হলে কত? 4, আর এখানে দেখো এখানে কত? 8। ছিয়াশি মাইনাস 86 কে, আর এখানে তোমার 121 থেকে 36 বাদ দিবা, তাহলে দেখো 36 বাদ দিবা, তাহলে হচ্ছে কত থেকে? প্লাস হচ্ছে 5, আর এখানে হচ্ছে 4 12, 8 85। এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার পাইলাম। তো এখন এখান থেকে আমাদের মানটা বের করতে হবে। ঠিক আছে, দেখো এখানে পাইলাম কত? 86, তাহলে আমরা জানি কি কে স্কোয়ার মাইনাস হচ্ছে 86 কে প্লাস হচ্ছে 85, এটার ভ্যালু কত? গ্রেটার দেন 0। তো এখান থেকে তুমি মিলটা উৎপাদক করলে মান পাবা কে স্কোয়ার মাইনাস হচ্ছে 85 কে মাইনাস কে প্লাস হচ্ছে 85। ঠিক আছে, তার মানে আমি এখানে ভ্যালু পাচ্ছি কি বলতো? কে মাইনাস 85, কে মাইনাস 85 ইন্টু কে মাইনাস হচ্ছে 1, তাহলে অ্যান্সারটা কি হবে? 1 গ্রেটার দেন কে গ্রেটার দেন 85, এরকম একটা মান তুমি পাবা। তাহলে এটা অ্যান্সার করে দেওয়া আছে দেখো তো ডি নাম্বারে। তো ডি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ডি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। তো এইটা প্রশ্নগুলো এইভাবে সলভ করবে, এবং এই প্রশ্নটাই কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। এই প্রশ্নটাই হুবহু আসার সম্ভাবনা, একটা শিফটে আসার সম্ভাবনা অনেক বেশি, সেম, অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কমন পাবা। পরবর্তী প্রশ্ন দেখো, উপকেন্দ্র 2,0 এবং x প্লাস 2 = 0 নিয়ামক বিশিষ্ট সমীকরণ। তোমাদের দেখো উপকেন্দ্র দেওয়া আছে 2,0 এবং x প্লাস 2 = 0 নিয়ামক বিশিষ্ট বরাবৃত্তের সমীকরণ কত? তাহলে উপকেন্দ্র দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে মানে কি 2,0, তাহলে দেখো এর মান কত? 2 না? তাহলে ভাই এর মান 2 হলে তো আমি সমীকরণ ইজিলি বের করতে পারবো, তাই না? ইজিলি বের করতে পারবো না? কত? y² = হচ্ছে 4x, এর মান বসায় দাও, তাহলে কত হচ্ছে? 8x না? y² = 4x, এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী দেখো tan ইনভার্স 1 tan ইনভার্স 2 tan ইনভার্স 3, এটার মান আমরা কিছু আগে করলাম, সেম প্রশ্ন রিপিট হয়েছে, সেম প্রশ্ন, এটার মান কত? 0 আসে, উপরে 0 বাই সামথিং tan ইনভার্স 0, tan ইনভার্স 0 মানে কত? সরি, এটা 0, এটা অ্যান্সার কত? 0 আর পাই ছিল, তাই না? সবগুলোর মান কত? এটার মান 0 থেকে বড়, এটার মান 0 থেকে বড়, তাহলে মানে অ্যান্সার কি হবে? এটা পাই হবে। পরবর্তী দেখো প্রক্ষেপকের বিচরণ কালের সমীকরণ কত? টি এর সূত্র কত? দেখো তো টি এর সূত্র আমরা কি জানি বলতো?
টি এর সূত্র প্রক্ষেপকের বিচরণকাল মানে একবার যায় হচ্ছে 2v0 sin থিটা বাই জি, আর একবার যায় 2v0 বাই sin, তাহলে টোটাল প্রক্ষেপক বিচরণকাল কত টি, এটা হচ্ছে 2v0 sin থিটা বাই জি। ডাইরেক্ট সূত্রগুলো পড়বা ভালো করে, ঠিক আছে। এবার দেখো 32 ফুট পার সেকেন্ড এটা ভি দেওয়া আছে, আদিবেগ ও ভূমির সাথে 30 ডিগ্রি কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলো, ইহার ভ্রমণকাল কত, ভ্রমণকাল কত, তাহলে টি। দেখো ভ্রমণকাল আর বিচরণকাল, ঠিক আছে, তাহলে টোটাল কি সূত্র কিছু নাই, দেখলাম টি এর সমান কত 2v0 sin থিটা ডিভাইড বাই জি, তাহলে মানগুলো বসায় দাও, 2 গুণন হচ্ছে 32, ঠিক আছে, গুণন হচ্ছে sin 30 ডিগ্রি মান কত হাফ ডিভাইড বাই 9.8, তাহলে এই দুই কাটা, তাহলে 32/9, ঠিক আছে, এরকম একটা মান আমি পাবো। তাহলে দেখো এখান থেকে এটাকে যদি আমি 10 ধরতাম তাহলে এটা অ্যান্সার কি হতো, 3/10 মানে কত 3.2। এখন ঘটনা হচ্ছে দেখো এখানে কিন্তু আমাদের 3.2 বা এরকম অ্যান্সার না, তাহলে কি তার অর্ধেক ভ্রমণকাল, তাহলে এটার অর্ধেক হবে, ঠিক আছে, এটার অর্ধেক হবে। তাহলে অর্ধেক যদি হয় তাহলে কত 15/8 1.5, এটার হবে অ্যান্সার, ঠিক আছে, এটা ভাগ 2, তাহলে এটার অ্যান্সার হবে কত বলতো, এটা 1.5 সেকেন্ড হবে অ্যান্সার, ঠিক আছে, 1.5 সেকেন্ড হবে অ্যান্সার। তাহলে টি এটা 2 হবে না সূত্রে, ঠিক আছে, 2 এই সূত্র হবে না, তাহলে এর অ্যান্সার হবে কত, এটার সূত্র হবে যে v0 sin থিটা ডিভাইড বাই জি, 15/9.8 তুমি পাবা, যা আমাদের 1.5 এর কাছাকাছি ভ্যালু। তো মূলত এইগুলাই ছিল আমাদের আজকের প্রশ্ন। তো এখানে যে টপিকগুলো দেখালাম প্রত্যেকটা টাইপ কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা টাইপ তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, প্রত্যেকটা টাইপ ইম্পর্টেন্ট। তো এই টাইপগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করো, এবং এই টাইপের যে সকল প্রশ্নগুলো তুমি ভার্সিটি প্রশ্ন ব্যাংকে পাবা এগুলো সলভ করো। দেখো প্রশ্ন কিন্তু ভাই খুব বেশি কঠিন না, প্রশ্ন কিন্তু যথেষ্ট পরিমাণে ইজি ছিল। তো এগুলো একটু বারবার যদি প্র্যাকটিস করা যায় তুমি কিন্তু ম্যাথে একটা ভালো মার্ক তুলতে পারবা। তো আমি যে দুইটা ভিডিও দিচ্ছি ম্যাথ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, এই দুইটা করলে মোটামুটি তুমি একটা ভালো মার্ক কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো এই টাইপগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করো, এটা পিডিএফটা কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, তোমরা ওখান থেকে কালেক্ট করে নিও, ঠিক আছে। তো ঠিক আছে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, পরবর্তীতে ফিজিক্সের সাথে তোমাদের দেখা হবে।